আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সৃষ্টিকর্তা আমাদেরকে মেহেরবানি করে এখনো সুস্থ রেখেছেন, এই পৃথিবীতে থাকার সুযোগ দিয়েছেন। এই পৃথিবীতে যে কারণে আমরা এসেছি, কেন এসেছি, এই প্রশ্নের উত্তর শুনতে শুনতেই, জানতে জানতেই, বুঝতে বুঝতে আমরা আবার এই পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে যায়, চলে যায়। এবং যাওয়ার সময় বলি সৃষ্টিকর্তা আর একটা দিন যদি বেশি দেওয়া যেত, সৃষ্টিকর্তা আরেক 1 ঘন্টা, 1 ঘন্টা, সৃষ্টিকর্তা আর আধা ঘন্টা, তারপরে আমি যাব, অসুবিধা নাই। সো দিস ইজ হাউ এই পৃথিবীর জীবনটা আমাদেরকে চলে যায়। এবং এই পৃথিবীর জন্য প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি বছর আমাদেরকে পারফেকশনের দিকে এগিয়ে যেতে হয়। আমরা সেটাই করার চেষ্টা করি। এবং আমরা এই পৃথিবীতে আসি একজন নিরীহ নিরীহ খুবই নিরীহ একটা প্রাণী হয়ে, যে প্রাণীকে আসলে যত্ন না করলে বেশি দিন বেঁচে বাঁচা থাকার কথা না, মারা যেতে পারে, অস্তিত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু এই প্রাণীটাকে এমন একটা সৃষ্টিকর্তা একটা মোহ, একটা একটা সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে আসে। এই মোহ, ভালোবাসা, আদরের জন্য তারা বাবা মা নামের কিছু মানুষ থাকেন, যারা আমাদেরকে খুব আদর করে, যত্ন করে, হ্যাঁ, তোষকে লেপে, তোয়ালিতে মুড়িয়ে আস্তে আস্তে বড় করে তোলেন। এবং তখন আমরা আসলে ইন্ডিপেন্ডেন্ট হই, বডিলি, মেন্টালি, ফিজিক্যালি আমরা ইন্ডিপেন্ডেন্ট হই। এই বাবা মা যে ভাষায় কথা বলেন, যেরকম চিন্তা করেন, যে স্টাইলে আমাদেরকে বড় করেন, মানুষ করেন, আমাদের ভিতরে ওইগুলো আস্তে 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 একটা সার্টেন টাইম পর্যন্ত আসতে থাকে। এরপরে নানান পরিবেশ, পরিবার এবং বিভিন্ন জ্ঞান, বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা মানুষ থেকে মানুষের ভালো মানুষ অথবা খারাপ মানুষ অথবা মাঝামাঝি কিছু একটা আমরা হয়ে যাই, এরপরে পৃথিবী থেকে চলে যাই। যে বাবা মারা আমাদেরকে এই দায়িত্বে নেন এবং এই দায়িত্ব সহকারে বড় করার চেষ্টা করেন, তারা কি সবসময় সঠিক কাজ করছেন? প্রশ্ন আপনাদের সকলের জন্য। আমাদের এই বোকা বাবা পেজের প্রতিদিনের আড্ডায় আমরা এই গল্পগুলো করে থাকি। এই জীবনের গল্প, পরিবারের গল্প, বাবাদের গল্প, মানুষের গল্পের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি কি করে একটা পরিবার সুন্দর হতে পারে, কি করে একটা মানুষের ভিতরে মানবীয় গুণাবলী আসতে পারে, কি করে একটা পরিবার স্বর্গ হতে পারে, কি করে সম্পর্কগুলো স্বর্গীয় হতে পারে। কারণ আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। কি করে হতে পারে বাবা মা সন্তানের কাছে জান্নাত সমতুল্য, কি করে সন্তান হতে পারে বাবা মার জন্য চক্ষু শীতলকারী, সবচেয়ে গর্বের বিষয়, সবচেয়ে অহংকারের বিষয়, সবচেয়ে ভালোবাসার, সবচেয়ে মূল্যবান একটা পৃথিবীর উপহার। বাবা মার পারপাস কি করে হতে পারে সন্তানকে ভালো মানুষ হিসেবে প্রতিপালন করা। চলুন আজকেও শুনবো আপনাদের সাথে, আজকেও শুনবো দুজন মানুষের গল্প যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। উদীয়মান উদীয়মান শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, নিজেদেরকে গুছিয়ে একটা পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের অনেক স্বপ্ন, আকাশচুম্বী স্বপ্ন, তারা আকাশকে জয় করবেন। এরকম দুইজন তরুণের সাথে আমরা আজকে আড্ডা দিব, তাদের জীবনের গল্প শুনবো, তাদের বাবা মার গল্প শুনবো, তাদের পরিবারের গল্প শুনবো, সাথে করে আপনাদেরকে নিয়ে। যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। এবং আজকের অতিথিরা ডেফিনেটলি তাদের জীবনে যতটুকু আলো আছে সেই আলো চারিদিকে ছড়িয়ে দিবে, আমাদের জীবনের বন্ধকার স্পট গুলোকে আলোকিত করবে। প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আরাফাত হোসাইনকে। আরাফাত হোসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের প্রোগ্রাম আমাকে সুযোগ দেওয়ার জন্য। আরাফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায় যোগ হওয়ার জন্য এবং আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়ে আমাদের এই গ্রুপের আলো ছড়াবেন। আপনার আলোকে আমরা আলোকিত হব এবং আপনার জীবনের সুন্দর সুন্দর দিকগুলো, চ্যালেঞ্জ গুলো, আপনার জীবনের চমৎকার গল্পগুলো আজকে আমরা শুনবো। আমাদের সাথে আরেকজন বন্ধু আছেন, শাহবাজ কাদের এরাম, আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম এরাম। জি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি। থ্যাংক ইউ ভেরি মাচ এরাম, আপনাকেও স্বাগতম এবং আমাকে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা আমার সমস্ত অ্যাডমিন এবং গ্রুপের মেম্বারদের পক্ষ থেকে। আপনাদের দুজনের জীবনের যে মূল্যবান আলো রয়েছে সেই আলোতে আজকে আমরা আলোকিত হব। আমি এরামের কাছেই প্রথমে জানতে চাইবো, এরাম, খুব ছোট করে যদি আপনি আপনার জীবনের গল্প আমাদেরকে শোনান। আপনার জন্মস্থান, বেড়ে ওঠা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এখন আপনি কি করছেন, কিভাবে করছেন, আপনার জীবনের এই সুন্দর গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমাদের অনেক দর্শক শ্রোতা হয়তো সেখান থেকে কোনো নির্যাস এবং এক্সট্রাক্ট পাবে, যাতে তাদের জীবনের অনেক উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ এরাম। জি, ধন্যবাদ। আমার নাম হচ্ছে, পুরো নাম হচ্ছে মোহাম্মদ শাহবাজ কাদের ইরাম, আর নিকনেম হচ্ছে ইরাম। জি। হয়তো দিয়ে আই দিয়ে হইলে ব্যাপারটা ভালো হইতো আর কি। তো আমি বর্তমানে চিরাং ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। বলতে গেলে আমার বাড়ি হচ্ছে বর্তমানে স্থায়ী ঠিকানা হচ্ছে হাটহাজারী, চট্টগ্রাম, এই জায়গায়। তো আমি প্রাইমারি স্কুল, প্রাইমারি হাই স্কুল একই স্কুল ছিল। ওটা
প্রাইমারি হাই স্কুল ওটা প্রাইভেট স্কুল। ওটা 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 ওই স্কুলটার ক্ষেত্রে আমার বাবার একটা মানে মানে আমার বাবা চিন্তা করছিল যে মানে 2000 সালের দিকে যে মানে একটা স্কুল হবে যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যাতে ভালো করে, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট ওরা যাতে ভালো করে সে উদ্দেশ্যে সেটা। এবং আমার ছেলে যদি পড়াশোনা করতে চায় বা ভালো স্কুলে না টিকে তখন কোথায় পড়বে ওই চিন্তা করে একটা স্কুল করছিল, ওটার নাম হচ্ছে শাহজালাল মডেল স্কুল। হয়তো অনেকে এখানে হাটাজারি বা যদি দেখে রাখে তাহলে চিনবে। আর আমার কলেজ আমার ক্লাস কেজি থেকে 10 পর্যন্ত ওখানেই পড়া হয়েছে মোটামুটি। আর অনেক শাসনের ভিতরে ছিলাম যেহেতু আমার বাবা পরিচালক ছিলেন। আর বলতে গেলে তারপর হচ্ছে আমার কলেজ হচ্ছে চট্টগ্রামের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। জি, হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আর হচ্ছে এরপরে ভর্তি পরীক্ষা দিয়ে আমি মোটামুটি কয়েকটা জায়গায় টিকছিলাম শেষ পর্যন্ত। সব ভাগ্য হিসেবে আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়তেছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ এরাম। আপনার মাইক্রোফোনটাকে আরেকটু কাছে নিয়ে কথা বলবেন, তাহলে আপনার কথাটা আরেকটু ভালো শোনা যাবে। আমি এবারে যাচ্ছি আরাফাত হোসেনের কাছে। একই প্রশ্ন আরাফাত, আপনার জীবনের গল্প, আপনার জীবনের আপনার জন্মস্থান, বেড়ে ওঠা, বাল্যকাল, শিশুকাল এবং টিনেজার কাল, এবং আপনি যদি এখন নিজেকে তরুণ মনে করেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনার জীবনের সুন্দর গল্প আমাদেরকে তুলে ধরুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আরাফাত হোসাইন। আমার আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। বর্তমান পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ 2য় বর্ষে। ছোটবেলা আমার বেড়ে ওঠা হচ্ছে চট্টগ্রামে, সবকিছুই চট্টগ্রামে। তো কখনো চট্টগ্রামের বাইরে বা থাকা বা পড়াশোনা করার জন্য যাওয়া হয় নাই। এই চট্টগ্রামে বড় হয়ে উঠেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। প্রাইমারির বলতে আমার প্রাইমারি স্কুল নির্দিষ্ট কোনো স্কুল ছিল না। নির্দিষ্ট বলতে কয়েকটি স্কুল ছিল। মানে প্রথমে মাদ্রাসায় পড়েছি, তারপরে হচ্ছে একটা কিন্ডারগার্টেনে পড়লাম 1 বছর, তারপর হচ্ছে একটা সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি, তারপর হচ্ছে ওখান থেকে প্রাথমিক সমাপনী দেওয়ার পর একটা আমাদের স্কুল একটা চট্টগ্রামে একটা নামকরা স্কুল আছে ফতেহ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখান থেকে হচ্ছে একটা সিটি কর্পোরেশন কলেজ থেকে আমি এইচএসসি পাস করে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি। তারপরে হচ্ছে আর জীবনের গল্প বলতে প্রত্যেকটা জীবনে তো ওই মুহূর্তে মুহূর্তে নতুন নতুন ঘটনা ঘটেই যাচ্ছে। এখান থেকে গল্পের মাধ্যমে হয়তো বা সামনে সুযোগ হলে বা কারো প্রশ্ন থাকলে বলবো। আপাতত এতটুকুই জানা থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার আরাফাত। আরাফাত, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছেন। সো আমি যদি খুব সংক্ষেপে আপনাকে একটা প্রশ্ন করি, যে জীবনের যে বোধ, জীবন সম্পর্কে যে ধারণা, জীবন সম্পর্কে যে মূল্যায়ন, আপনার জীবনকে আপনি কিভাবে মূল্যায়িত করবেন? জীবনের বোধটা আপনার কাছে কেমন? জীবনের বোধ হচ্ছে কেমন বলবো, আহ জীবনটা হচ্ছে কিসের সাথে তুলনা করবো ঠিক বুঝে উঠতে পারছি না। তবে হচ্ছে আমার কাছে জীবনটা হচ্ছে আহ জীবনটা হচ্ছে এমন একটা সময়, যে সময়টা হচ্ছে অন্যকে বিলিয়ে দেওয়া, নিজের জীবনকে যাতে সবার সামনে তুলে সবার জন্য বেঁচে থাকা। খুব যে জীবনটা হচ্ছে আমার একটা ইচ্ছা হচ্ছে একটা বিশাল বড় একটা বটগাছ হবো, যে বটগাছের নিচে সবাইকে আমি আঁকড়ে ধরে রাখবো। এটাই হচ্ছে জীবন। চমৎকার, খুব সুন্দর বলেছেন। একই প্রশ্ন যদি আমি শাহবাজ কাদের এরামকে করি, এরাম আপনার কাছে জীবনের বোধটা কেমন? জীবনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার জীবনটাকে? জি, আফাত মোটামুটি অনেক কিছু বলে দিল। জীবনবোধ বলতে হচ্ছে প্রথমে হচ্ছে একটা শিশু জন্মগ্রহণ করে, তারপর আস্তে আস্তে বেড়ে ওঠে, স্কুল লাইফ, কলেজ লাইফ। স্কুল লাইফে তখন হচ্ছে মানে খেলাধুলার ভিতরে থাকে, পড়াশোনার ভিতরে থাকে, একটা আবদ্ধ অবস্থায় থাকে। এরপরে আস্তে আস্তে কলেজ লাইফে জীবনটাকে শিখতে মানে পরিবেশের সাথে খাপ খাওয়াতে শিখে। এরপরে মানে মূলত হচ্ছে জীবনবোধ বলতে পরিবেশের সাথে খাপ খাওয়ানোটাকে বোঝায় আর কি। আর আরফাত যেটা বললো সেটাই তো অবশ্যই, যে সবাইকে আগলে ধরে রাখা, পরিবারকে, তারপর আশেপাশে মানুষকে যারা ওদেরকে আগলে ধরে রাখা, তাদের জন্য কিছু করা, ওটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে একটু ওয়েলকাম করে আসি। আমাদের সাথে আছেন তকিও হোসেন ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমাদের সাথে মনি স্যার আছেন। মনি স্যার বলেছেন সাউন্ড একটু কম, এরামের ভয়েস কম শোনা যাচ্ছে। আমি আর রিকোয়েস্ট করবো এরামকে একটু মাইক্রোফোনটা একটু কাছে এরকম করে নিয়ে কথা বললে আরো সুন্দর শোনা যাবে। এরামও তকি ভাই একই কথা বলেছেন। আই থিঙ্ক আমরা এটা কারেকশন করে নিব। থ্যাংক ইউ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারবেন, কমেন্টস করতে পারবেন। আমাদের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব জীবন বোধ সম্পর্কে আগামী প্রজন্মের, অর্থাৎ আমাদের যে প্রজন্ম সামনের দিকে এগিয়ে আসছেন, যারা আগামী বিশ্বকে নেতৃত্ব দিবেন, যারা আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবেন, যারা আগামী সময় পরিবারকে নেতৃত্ব দিবেন, তাদের জীবনের গল্প, তাদের বোধ, তাদের মূল্যায়ন গুলো আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি এই পর্যায়ে এরামের কাছ থেকে জানতে চাইবো, এরাম আপনি যদি আপনার পরিবারের গল্প আমাদেরকে কিছু শোনান। আপনার বাবা, তার জন্ম, তার আপনার দাদা, আপনার পরিবারের কিভাবে আপনাকে বেড়ে বড় করে তুলেছেন, আপনার কি কি চ্যালেঞ্জ ছিল, আপনার বাবা মা আপনার সঙ্গে কি কোন কোন বিষয় নিয়ে আপনাকে গাইড করেছেন, কোন জায়গাতে আপনার সঙ্গে আপনার বাবা মার মতের অমিল হতো, কিভাবে আপনি চাইতেন, কিভাবে তারা চাইতো, এই বিষয়গুলো নিয়ে যদি আপনার পরিবারের গল্প আপনি আমাদের সামনে তুলে ধরেন এরাম। জি জি, আসলে বলতে গেলে তো জন্মের পর থেকেই পরিবারের মধ্যে বেড়ে ওঠা, তারপর হচ্ছে পরিবারের সাথে বেড়ে ওঠা। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, একটু সমস্যা করতেছে। জি, আমাকে শোনা যাচ্ছে আরফাত? শোনা যাচ্ছে ভাইয়া, আপনি বলে যান, আপনি বলে যান, আপনি একটু জোরে জোরে বলে যান। জি, প্রথমত বলতে গেলে আম- এখন হচ্ছে আমাদের পরিবারটা হচ্ছে যৌথ পরিবার। এখনো আমার দাদা আছে, আমার চাচারা একসাথে থাকি আমরা একই একই বাসায়, একই বিল্ডিং এ বলতে গেলে। প্রথমে হচ্ছে পরিবারে বেড়ে ওঠা বলতে আমার আমার বাবাও কিন্তু মানে আমরা হচ্ছে আদি ভাবে এখানে মানে ছিলাম আর কি, স্থায়ী বাসিন্দা বলতে গেলে। প্রথমে আমার দাদাও কিন্তু মানে আমাদের যে বাড়িটা আছে ওখানেই কিন্তু জন্মগ্রহণ করছে। এরপরে আমার বাবারাও জন্মগ্রহণ করছে। এরপরে আমরাও একই জায়গায় মানে আমার যে দাদার বাবা ছিল উনি উনার উনি উনি কিন্তু এখানে মানে মূল হচ্ছে উনি প্রপিতামহ আর কি যিনি বলে। তো এরপরে আমরাও এখানে এখনো আছি স্থায়ী ভাবে। তো প্রথমে বলতে গেলে আমার বাবার বেড়ে ওঠা কিন্তু মানে সেটা সহজ ছিল না। কিন্তু সেটা কখনো তিনি বলেন নাই মানে সেটা যখন আমি বুঝতে শিখবো বা কলেজ লাইফে ওঠার পরে আহ, যখন মানে তিনি আমাদেরকে বড় করতে হচ্ছে মানে কোনো অভাববোধ দেখা নাই, অভাববোধ হয়তো দেখাইছে কারণ হচ্ছে আমরা হচ্ছে মূলত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করছি। মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিতে সেটা মানে যে যেটা মূলত প্রয়োজন ওটাই কিন্তু আমাদের মানে দেখতেছে যে বাবা দেখতেছে আমাদের এটা প্রয়োজন, সে প্রয়োজনটা কিন্তু তিনি ফুলফিল করছে। আর আমার বাবার জীবনের গল্প বলতে গেলে হচ্ছে আমার বাবা প্রথমে হচ্ছে মূলত ছোটবেলার গল্প তো কারো মনে থাকে না। আমার বাবা হচ্ছে আমার মানে পরিবারের সবচেয়ে বড় মানে বড় বড় ছেলে মানে উনি সবচেয়ে বড়। আমার যে মেজো চাচা এরপরে মানে সন্তানটা ওনার সাথে প্রায় 10 বছরের গ্যাপে, সেই হিসেবে আমার বাবার দায়িত্বটা মানে বেশি ছিল আর কি। আর বলতে গেলে আমার দাদার বাবা যিনি ছিলেন উনি মূলত হচ্ছে মানে মায়ানমারে কেরানি হিসেবে কাজ করতেন এবং উনি মূলত ধনী ছিলেন। সেই হিসাবে উনি মানে তখনকার কথা হচ্ছে মানে হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে ভাইয়া, আপনি বলে যান, শোনা যাচ্ছে। জি, চালাই যাও, শোনা যাচ্ছে। উনি মূলত ধনী ছিলেন তখনকার ক্ষেত্রে তো। ধনী থাকলে মানে মোটামুটি জমি মানে জমি কিনে কিনে নিত আর কি। মানে তখনকার জমি তো মানে ধনীদের ক্ষেত্রে মানে জমিদারি বলতে গেলে ওটাই ছিল। তো সেই হিসাবে আমার দাদা মানে জমিটা ছিল বাট কিন্তু এরপরে মানে আমার দাদা সেই হিসাবে মানে তার মানে তার বাবার ধারাটা ধরে রাখতে পারে না। এরপরে কিন্তু আমাদের মানে একটা ক্রাইসিস শুরু হয় পরিবারে মানে আর ক্রাইসিস শুরু হয়। সেই ক্রাইসিসটা কিন্তু আমার বাবা দেখছে মানে আমার বাবা যেহেতু বড় ছিলেন সে হিসাবে কিন্তু তিনি আমাদের পরিবারের ক্রাইসিসটা দেখছেন। তারপরে হচ্ছে বলতে গেলে এইচএসসি তিনি কিন্তু আমাদের হ্যালো, জি শোনা যাচ্ছে আমাকে?
জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক হ্যাঁ, ইউ ইলাম যাচ্ছে তো। ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে একটু কানেক্ট করে আসি, অনেকেই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আমাদেরকে কমেন্টস করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আপনাদের প্রশ্নগুলো আমরা শেষের দিকে মূল্যায়ন করবো। আমি তুলে দিতে চাই আরাফাত হোসেনের কাছে। আরাফাত, আমি জানতে চাই আপনার পরিবারের গল্প। সো আপনি আনমিউট করে নেবেন, যেহেতু আপনি মিউট করে রেখেছেন, আপনি আনমিউট করে নেবেন এবং আমি আপনার পরিবার, আপনার দাদা, আপনার বাবা, আপনার মা এবং আপনার পরিবার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে আজকের আরাফাত হোসেন হওয়ার জন্য, আপনি কিভাবে একনলেজ করেন, যদি আপনার বাবার গল্প আমাদের সঙ্গে শেয়ার করেন। অবশ্যই আপনার বাবার নাম বলবেন, তার পেশা বলবেন, তিনি কোথায় থাকেন, আপনার দাদার বাড়ি কোথায়, এগুলো আর একটু খোলাসা করে বা বিস্তারিত বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আচ্ছা, আমার বাবার নাম হচ্ছে হাজী মোহাম্মদ ইলিয়াস। আমার গ্রামের বাড়ি মানে সবকিছু কিন্তু চট্টগ্রামের ওই হাটাজারিতেই। তো বাবা বলতে গেলে হচ্ছে আমার বাবার বাবা মানে আমার দাদা, উনি ছিলেন চাষা মানুষ। তো ওই হিসাবে আমার বাবাও চাষা মানুষ, চাষে শুরুর দিকে করতো আর কি। পরবর্তীতে তেমন একটা সামান্য ওই প্রাইমারি এডুকেশনটা হয়েছে ওনার। এরপর হচ্ছে আর তেমন উপর দিকে পড়াশোনা তিনি করতে পারেন নাই। এরপরেও হচ্ছে কি ওনার যতটুকু দেখেছি উনি সামান্য ওই অবস্থা থেকে উনি স্ট্রাগল করতে 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 বর্তমানে হচ্ছে একটা মানে আমাদের সমাজের একটা রেসপেক্টেড একটা পর্যায়ে চলে গেছেন। ওনার এই ধরনের যে একটু ছোট থেকে ভাবে উঠে আসা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন। আর পরিবারের সাপোর্ট বলতে গেলে হচ্ছে আমার মা আছে, আমার ভাই আছে, আমার ফ্যামিলিতে 4 জন, আমরা 4 ভাই আছে, আমার মা আছে, তারপর হচ্ছে আমার বাবা। বাবার সাথে হয়তো ইন্টারাকশনটা একটু কম থাকলেও আমাদের মূল ইন্টারাকশন ছিল হচ্ছে কি আমার মার সাথে। আমাদের সবার ভাইরা হচ্ছে মানে যে কোনো কিছু যত সুখ দুঃখ আবেগ যা আছে সব হচ্ছে আমার মায়ের কাছে দেয়। আমার মা হচ্ছে আমাদের পরিবারের মূল বন্ডিং এর মধ্যে, আর বাবা হচ্ছে কি ওই বন্ডিং এর হচ্ছে একটা ছাদের মতো এরকম। উনি আমাদের যখন যেখানে যতটুকু প্রয়োজন হয়েছে উনি সব জায়গায় আসে আমাদেরকে হেল্প করে গেছেন, সাহায্য করেছেন। যখন যেটা যেমনটা প্রয়োজন হয়েছে উনি এই একদম বটবৃক্ষ হয়ে আমাদেরকে আগলে ধরে রেখেছেন। আর আমার বেড়ে ওঠার পেছনে হচ্ছে বেসিক্যালি আমার ভাই বলেন আমার মা এদেরই সবচেয়ে বেশি অবদান বলতে আমার গাইডলাইন্স হিসেবে। বাবা হচ্ছে আমার ইন্সপিরেশন, আর আমার হচ্ছে আমার গাইডলাইন্স হচ্ছে আমার ভাই এবং আমার মা। কারণ হচ্ছে আমার মানুষের যে যে বয়স যেগুলা, যেমন টিনেজের মধ্যে একটা মানুষের অনেক রকমের সমস্যায় পড়ে, অনেক রকমের চিন্তাধারা আসে, অনেক কিছুই হচ্ছে আমরা ভুল করার প্রবণতা দেখা যায়। তো ওই সময় হচ্ছে কি আমার ভাই আমার মা এনারা হচ্ছে কি আমাকে পথ দেখাইছে যে তুমি এটা করবে না, এটা করো, এদিকে যেও না, এটা করো। ওনাদের সাথে খুব ফ্রেন্ডলি নেশার কারণে সবকিছু হচ্ছে কি আমি আস্তে আস্তে হচ্ছে রাইট ট্র্যাকে ছিলাম। এরপর আস্তে আস্তে কলেজটা শেষ করেছি। এই যে ওনাদের সবারই ছোট 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 অবদান নিয়ে হচ্ছে কি আমি আজকের আরাফাত হতে পেরেছি। এখানে শুধু বাবা না, পুরো ফ্যামিলিরই বিশাল বড় একটা অবদান আছে। তবে বাবা হচ্ছে আমার ইন্সপিরেশন, কারণ হচ্ছে ওনার ওই সামান্য একটা পর্যায়ে থেকে উনি আজকে বিশাল বড় একটা পর্যায়ে পৌঁছে গেছেন। আর এ হচ্ছে আমার ব্যাপার। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত, চমৎকার গল্প শোনানোর জন্য। আরাফাত, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে কথা বলছিলেন যে আপনার বাবা আপনার জন্য ইন্সপিরেশন, সো আপনার বাবার সাথে আপনার ছোটবেলার এমন কোন স্মৃতি আছে যে স্মৃতি, যে ঘটনা বা যে ইভেন্ট বা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার বাবা আপনাকে অনেক কিছু শেখাতে চেয়েছিলেন? সেটা হতে পারে কোনো একটা জীবনের শিক্ষা, হতে পারে কোনো সততার শিক্ষা, হতে পারে কোনো টাকা পয়সার ব্যাপারে, এরকম কোনো কিছু কি আছে আপনি আমাদের সাথে একটু শেয়ার করবেন? না, স্পেসিফাই করে এভাবে তো কখনো কোনো কিছু শেখানো হয় নাই। তবে হচ্ছে কি ওনার যে জীবনের বিভিন্ন ঘটনাগুলো বর্ণনা করেছেন, যে কোথায় কিভাবে কিভাবে মানে সমস্যায় পড়ছেন, এগুলো সলভ করেছেন, এভাবে অনেকগুলো গল্প বলেছেন। অনেক সময় ওনার এভাবে হচ্ছে ওনার জীবন থেকে আসলে শিক্ষাটা নেওয়া। ওনার বিভিন্ন মানুষের সাথে পরিচয়, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে সমস্যাগুলো সমাধান করেছেন, ওইখান থেকে অল্প অল্প করে হচ্ছে কি নিজেদেরকে এ, শিখে নিয়েছি। তবে এমনি স্পেসিফাই বা করে এভাবে কখনো শেখা হয়নি আর কি। কোনো গল্প কি আপনার বাবার থেকে যেটা আপনি শিখেছেন বা আপনি জেনেছেন, আমাদের সবার সাথে কি একটু আমাদের মতো করে বা আপনার মতো করে শেয়ার করা সম্ভব কিনা, যেখান থেকে হয়তো আমরা কিছু শিখতে পারি? উম, ঠিক আছে আরাফাত, আপনি চিন্তা করতে থাকুন, এই ফাঁকে আমরা শাহবাজের কাছ থেকে ঘুরে আসি। শাহবাজ, আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে যে আপনি বলেছেন যে আপনারা যৌথ পরিবারে বড় হয়েছেন। তো যৌথ পরিবারে বড় হতে আপনার কাছে কি যৌথ পরিবারটাকে আনন্দময় একটা ফ্যামিলি মনে হয়েছে, নাকি
এখানে অনেক লিমিটেশন, আপনার নিজের মতো করে থাকা যায় না বা এরকম কিছু মনে হয়েছে? যৌথ পরিবারের ভালো দিকগুলো এবং চ্যালেঞ্জ গুলো যদি আপনি একটু তুলে ধরেন আপনার অভিজ্ঞতার আলোকে। আসলে বলতে গেলে যৌথ পরিবারে কোনো মানে ভালো দিকই সবগুলোই ভালো দিক, কোনো খারাপ দিক আমি দেখি না। বলতে গেলে আমি তো যৌথ পরিবারে বলেছি, সব সময় কিন্তু আমরা হয়তো বাবা মা তো সবসময় সাপোর্ট করতো, এর পাশাপাশি কিন্তু আমার চাচা চাচি প্লাস এখনো তো আমার দাদা দাদু আছে, ওরা সবসময় আমাদেরকে মানে মানে মোটামুটি আদর 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 করতো, সবসময় আমাদের মানে সাপোর্ট দিত। তো সেটা এরপরেও সবসময় আমাদেরকে মানে সবসময় সাপোর্ট দিত। পড়ালেখার পাশাপাশি আমাদের কি অবস্থা মানে হয়তোবা আব্বু আম্মা একটা জিনিস, হয়তো ছোটবেলার কথা বলতেছি, যে হয়তোবা আব্বু আম্মু একটা জিনিস হয়তো মানে বলতেছি আবদারটা মিটাতে মানে হয়তোবা মিটাতে পারবে কিন্তু মিটাতে না, সেই হিসাবে কিন্তু আমার চাচা বা দাদা দাদা দাদুরা কিন্তু আমাকে মানে সেই জিনিসগুলো মিটাইতো। এবং বলতে গেলে আমার এখনো মনে আছে মানে একটা মানে আমি যখন মানে তখন ছোটবেলার সময় তো আমরা মানে খেলা নিয়ে বেশি ব্যস্ত থাকি পড়ালেখার পাশাপাশি। তো সবসময় আমি কিন্তু ওই যে খেলার কিছু লাগলে সবসময় আমি দাদাকেই বলতাম আমার। তো তিনি সবসময় সেই আবদারটা পূরণ করতে, এবং মানে পরিবারের সবসময় সাপোর্টটা পাইতাম বলতে গেলে। এবং সাথে সাথে মানে একটা যৌথ পরিবারের থেকে মানে যৌথ পরিবার কিভাবে মিলেমিশে থাকে সেই শিক্ষাটা আমরা পাইছি। এবং আর হচ্ছে খারাপ দিক নাই বলতে গেলে এখানে, খারাপ দিক বলতে হয়তো হয়তো যৌথ পরিবার যেহেতু মানুষ বেশি, সেখানে হয়তো বিভিন্ন মত থাকতে পারে একটা জিনিসের প্রতি, কিন্তু সেটা কিন্তু ঠিকই সলভ হয়, বা কোনটা বেটার হয় সেই হিসাবে কিন্তু ঠিকই কিন্তু সলভ হয়। তো যৌথ পরিবারে অবশ্যই আমি অবশ্যই সব সব দিক দিয়ে ভালো। আর এখন হয়তোবা এখন হয়তোবা বর্তমানে কাজের কাজের ক্ষেত্রে স্থানান্তরিত হওয়া বা একটু মানে পারিবারিক কলহের কারণে একটু দূরে সরে যেতে, অবশ্যই কিন্তু যৌথ পরিবারটাই কিন্তু সবচেয়ে বেটার, আমার বেস্ট আমার থেকে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যখন নিজে বড় হবেন, প্রতিষ্ঠিত হবেন, আপনি কি যৌথ পরিবারে থাকার মানে আপনার কি ইচ্ছা আছে বা আপনার পক্ষে কি সম্ভব হবে যৌথ পরিবারে থাকা, এরম? অবশ্যই অবশ্যই আমরা আমরা এখন তো হয়তো বা জীবন ভর্তা সম্পর্কে হালকা পাতলা ধারণা নেই, মানে বুঝতে শিখছি। সেই হিসাবে কিন্তু অবশ্যই আমি কিন্তু বুঝতে পারছি যে যৌথ পরিবারই হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু হয়তো কোনো কারণে যদি কোনো চাকরির ক্ষেত্রে বা স্থানান্তরিত হয় সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। তো তবুও কিন্তু যৌথ পরিবারটা একটা মানে যৌথ পরিবারে থাকার ইচ্ছা সবসময়। থ্যাংক ইউ এবং ভেরি মাচ। আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ এরাম। এরাম, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তো আপনি যখন ছোট ছিলেন, যখন আপনি হাই স্কুল প্রাইমারিতে পড়েছেন, তখন আপনি বলেছেন যে আপনার যে আহ, মানে শখের যে বিষয়গুলো আপনার কাছে মনে হতো, আপনার ভালো লাগতো, সেগুলো আপনার দাদুকে গিয়ে বলেছেন এবং আপনার দাদুই সেটা সামহাও ম্যানেজ করেছে, এখন আপনার বাবার কাছ থেকে বলে হোক বা সামহাও কিছু হলে হোক। তো এই ক্ষেত্রে আপনি আপনার যে সম্পর্ক, আপনার যে বন্ডিং, অর্থাৎ একে অপরকে ভালোবাসা, শ্রদ্ধা, দাদুর সাথে সময় কাটা, দাদুকে বাবা কিভাবে করছে, এই যে মানুষের পরিবারের ভিতরে যে একটা বন্ধন, এবং এখানে স্যাক্রিফাইস করতে হয়, মিলেমিশে থাকতে হয়, যেটা বলছিলেন যে অনেকের মতামত নিয়ে একটা কাজ করতে হয়, আপনার মন চাচ্ছে এটা, চাইলে এটা হবে না, দাদু মত দিতে হবে, বাবা মত দিতে হবে, বা চাচিদের মত মত পেতে হবে, চাচাদের মত পেতে হবে। তো যৌথ পরিবারে যখন আপনি এগুলো দেখতেন, যৌথ পরিবারে পারিবারিক সম্পর্কগুলোর ক্ষেত্রে কোন কোন বিষয় আপনি খুব ভালো করে অবজার্ভ করেছেন? অবশ্যই প্রথমে বলতে গেলে যৌথ পরিবার হচ্ছে একটা বন্ধন থাকে, প্রথমত বলতে গেলে ওই বন্ধন। তারপর হচ্ছে যৌথ পরিবারে মানে একসাথে কিন্তু সবাই থাকলে কিন্তু একটা আনন্দের মানে সবসময় মেজাজটা, ধরেন আমার মন খারাপ, সেটা কিন্তু আমার হয়তো বা বাবা মাকে মানে বলতে পারতেছি না, বা হয়তো বা ছোট চাচা মানে চাচাতো ভাই বোন আছে, ওদের সাথে কিন্তু থাকলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। সেই হিসাবে কিন্তু ওটাও কিন্তু আমার মানে আমার লাইফের জন্য কিন্তু সেটাও কিন্তু অনেক। আমি যেহেতু পরিবারে বলতে গেলে আমার বাবা যেহেতু বড়, আমি সবচেয়ে বড় মানে বলতে গেলে পরিবারে সবচেয়ে বড় এখন বলতে মানে আমাদের প্রজন্মের মধ্যে আমি সবচেয়ে বড়। সেই হিসাবে বলতে গেলে হয়তো আমি কাউকে পাই নাই, বাট আমার যে ছোট ভাই বোন গুলো আছে ওগুলিকে পাইছি। আর
বলতে গেলে তো বন্ধনটা হচ্ছে এক একজনের মতামত, তো সেটা ঠিক আছে, অবশ্যই মতামত লাগে, বাট ওই যে বন্ধনটা সৃষ্টি হয় এক পারিবারিক বন্ধন, যে মানে আত্মীয় স্বজনের মধ্যে সবসময় যোগাযোগ থাকা, দুঃসম্পর্কের আত্মীয় বা অতীত আত্মীয়, বা ধরেন বাবার দাদাদের আত্মীয়র সাথেও কিন্তু সম্পর্কটা কিন্তু বজায় থাকে। ঠিক আছে। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এরাম, আপনি খুবই সুন্দর আলোকপাত করেছেন, আমরা জানতে পেরেছি যৌথ পরিবার ব্যাপারে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আরাফাতের কাছে। আরাফাত, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি কি কোনো গল্প খুঁজে পেয়েছেন যেটা আমাদের সাথে শেয়ার করবেন, নাকি আমি অন্য প্রশ্নে যাব? অন্য প্রশ্ন হলে ভালো হয়, ঠিক মনে পড়ছে না এখনো। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরাফাত, আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হলো বর্তমান প্রেক্ষাপটে বাবা মারা সন্তানদেরকে মানুষ করতে এক ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, এবং তারা খুবই একটা আতঙ্কের ভিতরে থাকে যে সন্তানরা কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, মোবাইলে কি দেখে, এটসেট্রা এটসেট্রা। তো বাবা মাদের এই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? কারণ হচ্ছে বলতে গেলে আমাদের বর্তমান যে সমাজে একটা মোরাল ভ্যালু আছে, সেটা কেন জানি না দিন দিন কমে যাচ্ছে। যার ফলে হচ্ছে কি অনেকগুলা বিশৃঙ্খল ঘটনা ঘটছে। আর যেহেতু বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সে কারণে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ গুলা খবর পাচ্ছে। তো এই যে এই জিনিসগুলো পাওয়ার পর মানুষের মধ্যে নিজের হঠাৎ করে সবারই তো নিজের সন্তানের প্রতি একটা আলাদা টান ভালোবাসা এই জিনিসটা থাকে, সবার কেয়ারিংটা থাকে। যার ফলে দেখা যায় কি মানুষ এই ধরনের যখন জিনিসগুলো শুনে, বিভিন্ন জায়গা থেকে যখন শুনে, তখন সাথে সাথে মানুষ হচ্ছে বাবা মারা ভয় পেয়ে যায়। এই ক্ষেত্রে হচ্ছে তারা সবসময় চিন্তা করে যে সন্তানের জন্য কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। ফলে এরা ভয় থেকে যখন যেটা দেখেছে, যারা যখন সন্দেহ করে ইয়াদের উপর, তাদের সন্তানদের উপর সন্দেহ করার ফলে হচ্ছে ওরা প্রেশার ক্রিয়েট করে। এবং এই প্রেশার ক্রিয়েট করার ফলে দেখা যায় কি অনেকগুলো সন্তান হচ্ছে যদি ফ্রেন্ডলি না হয়, ওটা যখন প্রেশার ক্রিয়েট করা শুরু করে, তখন ওই সন্তানগুলো আরো খারাপের দিকে যায়। এবং ফলে দেখা যায় কি সন্তান বাবা মারা আরো বেশি ভয় পেয়ে যায়। মূল কারণ হচ্ছে আমাদের হচ্ছে কি সন্তানদের সাথে বন্ডিংটা ভালো মতো ক্রিয়েট করতে না পারা, আর হচ্ছে আমাদের সামাজিক যে মূল্যবোধ আছে সেটা হচ্ছে অবক্ষয় হয়েছে। এ বেশ কয়েকটা কারণে হচ্ছে আমাদের বাবা মারা ভয়ে থাকে সবসময়। আরাফাত, চমৎকার, আপনি বলেছেন সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। সো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার আপনার মতে বা আপনার অভিজ্ঞতার আলোকে বা আপনার চিন্তার জায়গা থেকে কেন সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, কি কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? মোটা দাগে যদি কয়েকটা পয়েন্ট আপনি তুলে ধরতে চান। মোটা দাগে এভাবে বলতে গেলে আসলে হচ্ছে অনেকগুলাই ব্যাপার স্যাপার আসবে, অনেকগুলা ফ্যাক্টর আসবে এক্ষেত্রে। তো কয়েকটা হচ্ছে কি, একটা জিনিস আগের সময়কালকার একটা যেটা দেখতাম সেটা হচ্ছে সমাজের মধ্যে একটা ছিল, একটা ল অফ অর্ডার ছিল। এখন সেটা একদমই নাই বললেই চলে। এক সময় হচ্ছে কি মানুষের মধ্যে একটা ভেদাভেদটা এক প্রকার ভালো আবার খারাপও। ভালো বলতে হচ্ছে কি একটা ওই ভেদাভেদ থাকার কারণে একটা ছিল হচ্ছে একটা ল অফ অর্ডার ছিল, কিন্তু এখন হচ্ছে কি ওই জিনিসটা চলে গেছে। যার ফলে দেখা যায় কি এখন সবাই নিজেকে মনে আমি কোন হনর, ওই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে সবার, আমি কারোর চেয়ে কারো কম না। এক সময় দেখা যেত হচ্ছে কি আমার এলাকার কেউ একজন আমাকে শাসন করলো, সেটার জন্য হচ্ছে কি আমার বাবা মার উল্টা আমাকে বকা দিচ্ছে আমি এটা ভুল কেন করেছি। কিন্তু এখন যদি আমি কিংবা অন্য কেউ জন্য করে, তাহলে আমার ছেলেকে এটা করলো কেন, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আছে। তো এই যে মানুষের মধ্যে যে একটা আগে যে একটা সামাজিকরণের মতো এই সামাজিক একটা যে বন্ধন ছিল, সেটা আস্তে আস্তে দিন দিন ছিন্ন হচ্ছে। এটা হতে পারে হয় অর্থনৈতিক কারণে, হতে পারে হচ্ছে আমাদের দাম্ভিকতা চলে এসেছে গ্লোবালাইজেশনের কারণে, এক্সেট্রা এক্সেট্রা, যে কোনো কারণ হতে পারে। বেসিক্যালি অবক্ষয়টা হচ্ছে কি আমাদের যে গার্জিয়ানরা আছে তাদের হয়তো কিছু ভুল, যে ভুলগুলো হচ্ছে আমরা এই সন্তানকে অন্য কেউ শাসন করতে পারবে না, অন্য কেউ কিছু বলতে পারবে না, এই ধরনের একটা দাম্ভিকতা আমাদের বাবা মাদের দেখছি আজকাল, সেটা বেশি দেখা যাচ্ছে। যদি আমাদের বাবা মা এই জিনিসটা দেখতাম না, কিন্তু বর্তমানের বাবা মা যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়। এই দাম্ভিকতার কারণে দেখা যায় কি যখন আমি আমার সন্তানকে একটা অন্যায়কে আমি যখন প্রশ্রয় দিচ্ছি, তখন দেখা যাচ্ছে কি সে বাইরে গিয়ে ওই জিনিসটা করছে। যদি আমার মনে হচ্ছে যে কি আমার সন্তানকে এটা প্রশ্রয় দিচ্ছে, এটা আমার সন্তানের অধিকার কিংবা আমার সন্তানের জন্য আমি এটা করছি, কিন্তু এটা ইনডাইরেক্টলি হচ্ছে কি আমার নিজের টেনশনের কারণে হয়ে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ। আর কারণ বলতে গেলে হচ্ছে এখানে হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার আছে। অনেক সময় দেখা যায় কি আমাদের যে সন্তান যেগুলা টিনেজ, এদেরকে অনেক সময় পলিটিক্যালি কিছু কিছু মানে বড় ভাইরা কি করে এদেরকে একটু সাহস দেয়, তুমি এটা করতে পারবা, তুমি এটা করতে পারো। তাহলে এই যে এই জিনিসগুলোর কারণে গিয়েও দেখা যায় কি
যে ওরা ডেসপারেট হয়ে যায় যখন একটা যখন ইয়ং একটা কোনো সন্তানকে আমি কিছু একটা করতে বলবো, তখন সে কিন্তু চিন্তা করবে। কিন্তু যখন একটা টিনেজ যখন বলবো, যখন সে যেহেতু আমার উপর এমনিতেই ওর রাজনৈতিক কারণে বা ক্ষমতার কারণে এমনিতেই আমার উপর তার নেতার উপর বলতে গেলে হচ্ছে এ, ফিদা থাকে, ঠিক আছে, তো নেতা যা বলে তাই করতে পারে, তখন ওই ওদের লাই পেতে পেতে হচ্ছে উপরের দিকে চলে যায়। তারপর হচ্ছে মূল কথা হচ্ছে কি, সন্তানদের লাই দেওয়াটা হচ্ছে এখানে সামাজিক যে অবক্ষয়, এটা হচ্ছে। চমৎকার আরাফাত হোসেন, আমি আপনাকে আরেকটু ডিক ডাউন করতে চাই। আপনি কি তার মানে বলতে চাচ্ছেন যে এখনকার যে বাবারা, আমি বলবো বাবারাই অথবা মারা, তারা কি কোনোভাবে বোকামি করছেন? হ্যাঁ, বলা যেতে পারে করা হচ্ছে। কারণ হচ্ছে ওই যে এই জিনিসটা যদি না থাকে, যে দাম্ভিকতা, যে এটা হচ্ছে আমরা না শুধু বাবাদের ক্ষেত্রে না, পুরো সমাজ ব্যবস্থাটার সাথে এমনটা জড়িত হয়ে গেছে। কারণ একটা সময় এই জিনিসটা যখন ছোট থাকতাম তখন একটা আলাদা একটা বন্ডিং দেখতাম। এখন দিন দিন কেন জানি এটা চলে যাচ্ছে। এই ক্ষেত্রে বলা যেতে পারে ভুল হচ্ছে, কারণ হচ্ছে সামাজিকীকরণটা আমাদের সুষ্ঠুভাবে হয়ে উঠছে না। আমরা ঠিক যেভাবে যে সমাজের মধ্যে যেভাবে বড় হয়ে উঠেছি, ঠিক ওই জিনিসটা আগের মতো দেখছি না। কথা হচ্ছে সময়ের সাথে তো সমাজ পরিবর্তন হবে, এটাই নিয়ম, কিন্তু যে কিছু ভালো জিনিসগুলা আস্তে আস্তে দিন দিন চলে যাচ্ছে। সে কারণে বলতে পারি হচ্ছে এই জন্য হচ্ছে কি, আমাদের যে বর্তমান যারা বাবা মারা যারা আছে, তারা খুব একটা এ বিষয়ে কনসার্ন না। কিন্তু যদি হচ্ছে আমাদের কনসার্ন হওয়া উচিত, তারা কেন বুঝতে পারছেন সেটা জানি না। তবে হচ্ছে এটা উচিত যে আমাদের এ ব্যাপারে সচেতন হওয়া, আমাদের সামাজিক বন্ধনটা আরো একটু স্ট্রং করা, তাহলে হচ্ছে কি আমাদের সন্তান আস্তে আস্তে আবার যে কি জানি বলা হয়, যে ল অফ অর্ডার যেটা আগে ছিল সেটা আবার পুনরায় ফেরত আসবে আশা করি। এবং আমাদের বাবা মারাও তাদের সন্তানের চেয়ে চিন্তা মুক্ত হবে দিন দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাদের সাথে যুক্ত আছেন দেশ বিদেশ শহর বন্দর গ্রামে, প্রত্যেককে স্বাগতম। অনেকেই পরে আরো যুক্ত হয়েছেন। আমরা কথা বলছি দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উদীয়মান তরুণদের প্রতিনিধিত্ব করছেন, যারা যারা আগামী বিশ্বকে নেতৃত্ব দিবেন, এরকম দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসেন এবং শাহবাজ কাদের এরামের সঙ্গে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের এই বোকাবাবা পেজের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায়। প্রতিদিন আমরা মানুষের জীবনের গল্পগুলো শুনে থাকি। আমাদের একটাই প্রত্যাশা, প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। সন্তান যে বাবা মার সঙ্গে যে সম্পর্ক, সেটা আসলে একটা স্বর্গীয় সম্পর্ক। নানান কারণে আমরা এই সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলছি। এখন সন্তান এবং বাবা মার সাথে সম্পর্কগুলো সব ক্ষেত্রেই ভালো থাকছে না। সন্তান বাবা মাকে সহ্য করতে পারছে না, অথবা বাবা মা সন্তানকে ঠিক মতো কেয়ারিং করতে পারছে না, সন্তান পথভ্রষ্ট হচ্ছে এবং একটা আতঙ্কের মধ্যে থাকছে, যে কথা আরাফাত বলছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলপনা, উনি বলছেন আজকের অতিথিদের কথাগুলো শুনে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আলপনা। আমাদের সাথে আছেন রানা, বলেছেন গ্রেট, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন মুরসালিন তন্ময়, স্বাগতম আরাফাত এবং এরামকে, থ্যাংক ইউ। মুরসালিন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করতে পারেন। আমি চলে যাচ্ছি এরামের কাছে, একই প্রশ্ন। এরাম, আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাবা মারা এক ধরনের আতঙ্কগ্রস্ত সন্তানকে ভালো রাখার জন্য। আপনি অনেকটা অ্যাডভান্টেজের ভিতরে আছেন, যেহেতু আপনি যৌথ পরিবারে আছেন। খুব কম সংখ্যক পরিবার আসলে যৌথ পরিবারে থাকে, এবং যৌথ পরিবারে থাকলে বাবা মা পেরেশানি তো কম থাকেন, কারণ এখানে অনেকেই দেখভাল করার সুযোগ থাকে। তো আপনার কাছে একই প্রশ্ন, যে বাবা মা কি কারণে আতঙ্কগ্রস্ত থাকছে এখনকার সন্তানদেরকে নিয়ে, বা সন্তানরা কেন, মানে সন্তানরা বাবা মার কাছে এখন কেন আতঙ্ক হয়ে যাচ্ছে, যে আমার সন্তানের কি হবে, বাইরে গেলে কি হবে, এই জন্য কাউকে ছাড়তে চায় না। স্কুলে গেলেও বাবা সাথে নিয়ে যায় বা মা সাথে করে নিয়ে যায়, ভর্তি পরীক্ষা দিতে গেলে নিয়ে যায়। মানে আপনার কাছে কি কি কারণ আছে বলে মনে হয়, বা আপনি কি এরকম এক্সপিরিয়েন্স করেছেন কিনা এরম? জি, আরফাত তো মোটামুটি বলে দিল, প্রায় প্রত্যেকটা ধাপ ধরে ধরে বললো। আহ, যৌথ পরিবারে ছিলাম বলে কিন্তু আমি মোটামুটি এখন এই পর্যায়ে আছি বলতে গেলে। যৌথ পরিবারে ছিলাম এবং বাবা মার সাপোর্ট সবসময় পাইছি বলে কিন্তু আমি এই পর্যায়ে গেছি। আর যৌথ পরিবারে থাকার কারণে কিন্তু অনেক চাপেও ছিলাম ছোটবেলায় বলতে গেলে। মানে যা ইচ্ছা তা করতে পারতাম না, মানে হয়তো ধরা খাইতাম। হয়তো বা আমার আব্বুকে না বললে কিন্তু আমার বাবা চাচাকে বলতো। ঠিক- এখন তো সেই অবস্থাটা মোটামুটি, মানে যৌথ পরিবারটা ভেঙে একক পরিবারে চলে আসতেছে। সেই হিসাবে বন্ডিংটাও কিন্তু কমে যাচ্ছে। শুধুমাত্র পরিবারের ক্ষেত্রে শুধু বাবা মাই মূলত মূল ভূমিকাটা পালন করে এখন। তো বলতে গেলে এখন তথ্য প্রযুক্তির যুগ হওয়াতে কিন্তু অবশ্যই আশা তো বললো, তথ্য প্রযুক্তির যুগ হওয়াতে কিন্তু এখন কিন্তু অনেক নিউজ দেখতেছে যে মূলত মানে দেখতেছে যে মানে বর্তমানে কিন্তু বাবা ছেলে মেয়েরা কিন্তু মানে
নতুন নতুন জি হ্যালো। তবে এরম সে আপনার কারণে আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলে যান, আপনি বলে যান, আমরা একদম শুনতে পাচ্ছি আপনাকে। সে সেই হিসাবে কিন্তু বাবা মারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যায়, মানে বলতে গেলে। তো আতঙ্কগ্রস্ত হওয়াতে কিন্তু বাবা মারা সে আতঙ্কগ্রস্ত হওয়াতে কিন্তু সন্তানের ভালোর জন্য একটু একটু প্রেশার দিতে থাকে, তুই ওটা করিস না, এটা করিস না, সে ওটা করবি না, সে সে প্রেশারটা দিতে থাকে। কিন্তু বাবা মা যদি ভালো শিক্ষাটা দিতে পারে সেই হিসাবে কিন্তু আর সঙ্গটা যদি ভালো পায় বা পরিবেশ পারিপার্শ্বিক সঙ্গটা যদি ভালো পায়, বন্ধু বান্ধব যদি ভালো পায়, সেই হিসাবে কিন্তু জিনিসটা কিন্তু হয় না, যার কারণে থ্যাংক ইউ ভেরি মাচ এরাম, চমৎকার আলোকপাত করেছেন। আরাফাত, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন এসেছে, আমি একটু নিয়ে রাখতে চাই। আলপনা ইয়াসমিন জান্নাত আপনার একটা প্রশ্ন করেছেন, উনি বলেছেন, ভাইয়া পরিবারের মধ্যে বন্ডিং কমার কারণ হিসেবে আপনি কাকে দায়ী করবেন, বাবা মা নাকি সন্তান? আরাফাত, আপনি আসলে কি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক বন্ডিং কমার কারণ কি এই দুইজনের ভিতরে কেউ আছে নাকি অন্য কেউ? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই দুইজনের মধ্যে কেউ না, এইখানে সমস্যাটা হচ্ছে দুইজনের মধ্যে বোঝাপড়ার সমস্যাটা মূলত। মনে করেন হচ্ছে কি, আমি সন্তান হিসেবে আমি কিছু একটা চাই, সেটার ভালো দিক খারাপ দিক আমি বিশ্লেষণ করলাম না, আমার চাই। এটা বেসিক্যালি হয় টিনেজের যে সময়টা সেখানে। এখন বাবা মা যদি ওটা যেটা আমার জন্য ক্ষতি সেটা যদি সুন্দরভাবে বোঝাতে না পারে, বা এই যে এখন যদি আমার জন্য এটা ক্ষতি হবে, তাহলে সেটা যদি বোঝাতে না পারে, তখনই হচ্ছে কি বন্ডিংটা নষ্ট হয়ে যায়। যেমন আমার একটা হচ্ছে উদাহরণ হচ্ছে এমন যে, আমার মার সাথে বলি, সেটা হচ্ছে আমি যখন ঠিক ক্লাস 9-এ পড়ি, ক্লাস 9-এর সময়টা হচ্ছে কি আবেগী সময়। তাও ওই সময় হচ্ছে কি জানে হচ্ছে কি সন্তানরা উল্টাপাল্টা কিছু একটা করতে পারে। তা আমার মাও এই ধরনের একটা গেস করেছিলেন। উনি একদিন আমাকে এক সময় ডাকলেন, ডাকার পর বলছে, বাবা তুমি এই যে যাতে কোনো নারী ঘটিত কোনো সমস্যা যাতে না পড়ো, কোনো মেয়ের সাথে বা এই ধরনের যাতে গুলোর সাথে না পড়ো। উনি বোঝাচ্ছেন এইভাবে যে তুমি করবা, তবে এখন না, তুমি আগে একটা সেটেল হও, তুমি একটা একটা ভালো একটা পর্যায়ে যাও, একটা ভার্সিটিতে পড়ো, তারপরে গিয়ে হয়তো তুমি তোমার পছন্দ অনুসারে কাউকে নাও, সেটাকে আমি আমি চেষ্টা করবো তোমার সর্বোচ্চ সুন্দরভাবে জীবন সঙ্গী হিসেবে নিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে যদি আমি যদি বলতাম, উনি যদি এভাবে না বলে যদি আমাকে যদি এভাবে বলতো যে তুই এটা করতে পারবি না, এটা করলে হ্যান করবো ত্যান করবো, যদি আমাকে যদি বিভিন্ন ভাবে শাসাতো, ঠিক আছে, এখন আমিও হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যেতাম। তাহলে এই যেখানে যে একটা মাঝখানে যে একটা বোঝানোর একটা বাবা মার হচ্ছে বোঝানোর একটা টেকনিক, আর হচ্ছে বোঝানোর যে সিস্টেম বা বলার যে ধরন, আর এই সন্তান এবং বাবা মায়ের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, ওই মাঝখানে যে একটা গ্যাপ আছে, দূরত্ব আছে, বোঝানোর যে ভুল আছে, ওটার কারণে হচ্ছে কি পরিবারের মধ্যে বন্ডিংটা কমে যায়। এটা হতে পারে ভাইয়ের ভাইয়ের মধ্যে, কিংবা হতে পারে বাবা বাবা মা এবং সন্তানের মধ্যে। That's all. থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আমি এই জায়গাতে আরেকটু জানতে চাই, তাহলে কে এগিয়ে আসবে, কাকে প্রথমে এগিয়ে আসতে হবে? জি। এখানে এক্ষেত্রে হচ্ছে কি আমার ব্যাপার হচ্ছে কি, যেহেতু সন্তানরা একটু অবুঝ, এক্ষেত্রে হচ্ছে কি বাবা মাকে এগিয়ে আসতে হবে। কারণ হচ্ছে বাবা মার, কারণ হচ্ছে প্রত্যেক সন্তানে কিন্তু তার বাবা মার প্রতি অনুগত। তাহলে আমি আমার পক্ষে কিন্তু আমার বাবা মাকে সব মানে ম্যাচিউর হওয়া ছাড়া এখন তো যতটুকু বুঝাতে পারে, আগে তো কিন্তু আমার বাবা মাকে বোঝানো তো পসিবল না। আর আমি নিজেই তো সবসময় ভুলের মধ্যে থাকতাম, নিজের এই কল্পনার জগতের মধ্যে থাকতাম। তো বাবা মারা যদি সুন্দরভাবে আমাদের সন্তানদেরকে বুঝিয়ে দিতে পারে, সুন্দর একটা নিয়মের মধ্যে বুঝিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সন্তানরা কিন্তু বিপদে যাওয়ার কোনো চান্স থাকে না। যদি কপালে ভুল কোনো কিছু না ঘটে, বা খারাপ সঙ্গ, বা যদি আল্লাহ না করে, তবে হচ্ছে কি সেখানে সবচেয়ে বড় ভূমিকা রাখে হচ্ছে বাবা মা। বাবা মাই হচ্ছে এখানে মূল খুঁটি। ওনারা যদি ধরে রাখতে জানে, সুন্দরভাবে যদি বুঝাতে জানে, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হবে না। তবে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে বাবা মাকে। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আমি আরেকটু আপনাকে এই জায়গাতে প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আমরা প্রতিটা বাবা মা সন্তানের সাথে একটা সুন্দর সম্পর্ক, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক, এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু অনেক ক্ষেত্রেই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বন্ধুত্বের জায়গাটা বাইরের কোনো একটা মানুষ নিয়ে নেয়। সেটা তার ক্লাসমেট হতে পারে, সেটা তার পাশের বাড়ির কাজিন হতে পারে, ইভেন অনেক ক্ষেত্রে বড় ভাই হতে পারে, বা অন্য কেউ হয়ে যায়। মানে পরিবার থেকে বাইরের বন্ধু বেশি বড় আর রক্তের বন্ধু হয়ে যায়, তার কাছে সবকিছু শেয়ার করা যায়, তার সাথে মান অভিমান চলে, কিন্তু পরিবারের খবর কিছু জানে না। অর্থাৎ তার যত কিছু তার বাইরের লোক জানে, পরিবারের লোক জানে না। তো বাবা মার সাথে বন্ধুত্ব না হয়ে বাবা মার পরিবারের বাইরে বন্ধুত্ব হয়, এই জায়গাটাই আসলে
গ্যাপটা কোথায়, কি কারণে হতে পারে, বা কি করলে বাবা মার সাথে সন্তানের বন্ধুত্ব সুন্দর হতে পারে বা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, বন্ধুত্বটা আসলে কারোর সাথে যখন বন্ডিংটা হয়, এটা তো একদিনে হয় না, এটা সময় লাগে হতে হতে। যখন বাবা মার সাথে দূরত্বটা বেড়ে যায়, তখন ওই মানুষটার হচ্ছে কি বাইরের কারোর সাথে, বাইরের একজন থার্ড একটা পার্সনের সাথে হচ্ছে কি বন্ধুত্বটা শুরু হয়। মূলত হচ্ছে কি সন্তান ছোটবেলা যখন থাকে তখন হচ্ছে এই বাবা মার সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে, কিন্তু যখন তারা একটু ম্যাচিউর হয়, বাইরে যাওয়া শুরু করে, বাইরের মানুষের সাথে মিশতে শুরু করে, সে তখনই গিয়ে সমস্যাটা দাঁড়ায়। তখন যখন বাবা মা থেকে হচ্ছে, যখন সন্তানরা একটা সঙ্গতার কারণে কেন জানি না প্রায়ই দেখি সবাই বাবা মা থেকে একটু একটু দূরে দূরে সরতে শুরু করে। তখন এই সময়টা হচ্ছে কি বাবা মাদের করা উচিত যে এ, ওই সন্তানগুলোকে কিভাবে কাছে নিয়ে আসা যায়, কিভাবে ওদের সাথে বন্ডিং করা যায়, এক্ষেত্রে বাবা মাকে এগিয়ে আসতে হবে এখানে, যাতে আমার সন্তান যাতে অন্য কোনো তৃতীয় কারোর সাথে ভালো বন্ধুত্বপূর্ণ যেতে না পারে আমার চেয়ে বেশি। যদি যাইও, যাতে ওই যে ওই সম্পর্কটা, যাতে ওদের যে বন্ডিংটা হচ্ছে সেটা আমি বাবা বা আমি গার্জিয়ান হিসেবে আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলতেছে, সেটা যাতে ও সন্তান আমাকে নিজ থেকে বলে, আমি বাবা বা বাইরে থেকে না যেন উনি, সে যাতে আমাকে নিজ থেকে বলে, ওই রকম একটা বন্ধুত্ব আমার নিজেরই ক্রিয়েট করতে হবে, তৈরি করতে হবে। তারপর হচ্ছে বাবা মারা যদি দূরে যায়, তবে হচ্ছে কি সন্তান তৃতীয় পক্ষের সাথে সবকিছু বন্ধুত্বপূর্ণ আচরণটা করবে এবং হচ্ছে ওদেরকে সবকিছু শেয়ার করবে। এখানে যদি বাবা মারা যদি নিজের সন্তানকে বন্ধুত্ব আগে থেকে টিনেজে পড়ার শুরু থেকে, বেসিক্যালি শুরু হয় সমস্যাটা সবচেয়ে বেশি শুরু হয় হচ্ছে টিনেজে পড়ার সাথে। ওই টিনেজে পড়লে তখন হচ্ছে কি যখন তারা যে একটু দূরে যেতে শুরু করে, তখন থেকে হচ্ছে কি তাদেরকে যদি একটু সময় দেওয়া হয়, তাদেরকে তাদের মতো করে বোঝার চেষ্টা চেষ্টা করে, তখন হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে পড়ার তেমন একটা চান্স থাকে না। আরাফাত, এই প্রশ্নটা নিয়ে আমি চলে যেতে চাই এরামের কাছে। এরাম, আপনি কি মনে করেন বাবা মা এবং সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার ক্ষেত্রে কি কি বাধা আছে বলে আপনি মনে করেন, এবং এই বাধাগুলো দূর করার জন্য বাবা মাকে কি করা উচিত? আসলে মানে বাধা বলতে হচ্ছে বাবা বাবা মার সাথে মানে সন্তানের একটা দূরত্ব সৃষ্টি হয়, ওটাই হচ্ছে মূল বাধা। তো ওটার জন্য হচ্ছে মূলত হচ্ছে সন্তান আর বাবা মার মধ্যে একটা বন্ধন থাকতে হবে, যেটা হচ্ছে একদম ছোটকাল থেকেই সিন্ধু সৃষ্টি করতে হবে বাবা মা থেকে, মানে পরিবার থেকে সেই জিনিসটা সৃষ্টি করতে হবে, যেটা আরফাত বললো যে একটা বন্ধনের মধ্যে থাকা। তো আমাদের সেই জিনিসটা জানতে হবে যে প্যারেন্টিং যে একটা জিনিস আছে, ওটা কিন্তু জানতে হবে। তো সে মানসিক মানে একটা ছোট ছোট শিশু, সে তার মানসিক অবস্থা, আর এরপরে হচ্ছে টিনেজ অবস্থা মানসিক অবস্থা, এরপরে হচ্ছে ম্যাচিউর, এরপরে ভার্সিটি লাইফে উঠে ম্যাচিউর একটা অবস্থা। সেই অবস্থা কিন্তু প্রত্যেকটা কিন্তু এক এক অবস্থা। প্রথমে হয়তো বা ছোটবেলায় কিন্তু এক অবস্থা, সেটা সে অবস্থায় যদি প্যারেন্টিংটা ভালো হয়, শিশু কিন্তু সে অনুযায়ী মানসিক বিকাশ করতে হবে। এরপরে টিনেজ অবস্থায় কিন্তু অনেক ভুল করে, ঠিক আছে, অনেক ভুল কিছু শিখে অনেক ভুল করে সে অবস্থায় কিন্তু এই অবস্থায় এই টাইমটা কিন্তু হচ্ছে বাবা মা সন্তানের মধ্যে মানে রিলেশন রাখার, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হচ্ছে মূল সময়। সেটা কিন্তু বাবা মারই করা উচিত। মানে সন্তান কি করতেছে, কই যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই জানা উচিত, কারণ এই অবস্থায় কিন্তু আগ্রহটা বেশি থাকে। সেটা যাতে সেটা কিন্তু বাবা মারই কিন্তু এনশিওর করা উচিত। এরপরে হচ্ছে ভার্সিটি বা ম্যাচিউর অবস্থায় গেলে কিন্তু মানে সেটা যদি বন্ডিংটা ছোটবেলা থেকে তারপর টিনেজ অবস্থায় যদি ভালো সম্পর্কটা থাকে, কিন্তু ম্যাচিউর অবস্থায় যে কিন্তু সেটা কিন্তু স্টে করে। মূলত হচ্ছে আমাদের ক্ষেত্রে টিনেজ অবস্থায় যদি বাবা মার সাথে ভালো সম্পর্ক থাকে, সে অবস্থা এরপরে ম্যাচিউর অবস্থায় কিন্তু বাবা মার সাথে কিন্তু সম্পর্কটা ভালো থাকে, এবং বাবা মার মধ্যে সব এই অবস্থা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ছেলে যাতে বাবা মাকে সবকিছু শেয়ার করতে পারে, সেই জিনিসটা যদি এনশিওর করতে পারে বাবা মা, অবশ্যই ছেলে মেয়ে ভালো একটা অবস্থানে যাবে বা সবসময় ভালো থাকবে, বিপদে যাবে না, ওটাই বলতে। থ্যাংক ইউ ভেরি মাচ এরাম, চমৎকার আলোকপাত করেছেন। আমি আরাফাতের কাছে একটু যাব। আরাফাত, একটা বিষয় আমরা দেখে থাকি যে একটা 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 সন্তানের জীবনের যে কথা আপনি একটু আগে বলছিলেন বা একটু এরামও বলছিলেন যে জীবনের একটা ইয়ে ওঠে, মানে পরিবর্তন হয়। যেমন আপনি
যখন প্রাইমারি স্কুলে পড়েছেন আপনার এক ধরনের চিন্তা ভাবনা, এক ধরনের চাহিদা চাওয়া থাকে। আপনি যখন প্রাইমারি থেকে মাত্র হাই স্কুলে আসলেন, ক্লাস 6-এ উঠেছেন, এরপরে 7, 8, 9, 10 এর দিকে যখন যান তখন অন্যরকম একটা চাহিদা আসে, অন্যরকম একটা চিন্তা আসে, এবং বস্তুগত অনেক কিছু আপনার মন চায়। তো বর্তমান প্রেক্ষাপটে আসলে বাবা মাদের কাছে সন্তানরা অনেক কিছু চেয়ে বসে, এবং এই চাওয়াগুলো একটা বড় অংশ আমাদের এতে আসে, সেটা হলো বন্ধু বান্ধবের কাছ থেকে আসে। যে আমার বন্ধুর ঘড়ি আছে সুন্দর একটা, বা একটা ভালো ব্যাগ আছে, বা তার একটা হয়তো মোবাইল দেখিয়েছে, বা ভিডিও গেম খেলার কিছু আছে, বা তার একটা সাইকেল আছে, বা অনেকের ক্ষেত্রে মোটরসাইকেল আছে। So এই বিষয়গুলো এই টিনেজ সন্তানরা এসে বাবা মাকে বলে আমাকে এটা কিনে দাও না, এবং এই বন্ধুর জিনিসটা দেখে কিন্তু তার মন খারাপ হয়। বন্ধু একটা ভালো জামা পরছে, সে বলে এই দেখো কি জামা কিনছি, বা এই দেখো কি জোতা কিনছি। তো এইটা দেখে তার একটা মন খারাপ হয়, এবং সে এসে বাবা মাকে দাবি করে আমাকে এটা কিনে দাও, এবং বাবা মা দিতে না পারলে সে বাবা মার সাথে নেগোশিয়েট করে, আর্গুমেন্ট করে। সো একটা সন্তানের ভিতরে বাবা মার যে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, সবকিছু কিন্তু সন্তান কিন্তু জানে, একটা সন্তান কিন্তু বোঝে অল্প বয়স থেকেই। তারপরেও সন্তান কেন বাবা মাকে এক্সপেক্ট করে যে বাবা মাকে মোবাইল কিনে দিবে, মোটরসাইকেল কিনে দিবে, এটসেট্রা এটসেট্রা, এবং বন্ধুদের কাছ থেকে জেনে এসে। ঠিক আরাফাতের এরকম কোনো কিছু হয়েছিল কিনা? আরাফাত যখন তার এরকম হাই স্কুল জীবনে ছিলেন, তো কেমন লাগতো, বাবা বাবা মা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করবে, বা সন্তান কেন বোঝে না বাবা মার ক্যাপাসিটি, বা বাবা মার মন বা ইচ্ছার বাইরেও অনেক কিছু চাপাচাপি কেন করে, সন্তান কেন করে? আমি আরাফাতের কাছে জানতে চাই। সন্তান চাপাচাপি করে হচ্ছে এর মূল কারণটা হচ্ছে সন্তান তো আবেগী, তারা তো করবেই। এক্ষেত্রে হচ্ছে বাবা মারা যেটা করা উচিত সেটা হচ্ছে, যেটা আমার ক্ষেত্রে মনে করেন হচ্ছে আহ আমি একটা টিউশন করাতাম, তো ওখানে একজন মানে একটা প্রফেসরের বাসায় উনি বলেছেন, ওনার ক্ষেত্রে হচ্ছে সন্তানদেরকে ওনার কাছে অনেক কিছু চাইতো উনি এটা দেওয়ার ক্ষেত্রে, যেটা আমি আমার বাবা মাদের ক্ষেত্রেও দেখেছি। সেটা হচ্ছে আমি যখন কোনো কিছু আনএক্সপেক্টেড কিছু, যেটা হচ্ছে কি আমি আমার বন্ধু কিংবা প্রভাবিত হয়ে আমি যেটা চেয়েছি, বা যেটা হচ্ছে তারা চাইলে দিতে পারবে কিন্তু সহজে দেয় না, তারা হচ্ছে আমাকে একটা করে দেয়, একটা অ্যাচিভ করার জন্য একটা গোল বেঁধে দিত যে তুমি এটা করলে দিব, তোমাকে দিব না, এটা কখনো তারা সরাসরি বলে না। তারা তারা এফোর্ড করতে পারো কারণ না পারো, তারা কখনো বলে না যে তারা এটা দিবে না। তারা আমাকে একটা হচ্ছে ধরাবাঁধা একটা নিয়ম করে দিচ্ছে যে তুমি এটা করে দাও, তুমি আমাকে এটা এনে দাও, তুমি এটা পেলে আমি তোমাকে এটা দিব, এরকম যে আমাকে অ্যাচিভ করার জন্য একটা তাড়না দিত। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসটা যখন হয় তখন আমি নিজেকে আস্তে আস্তে ওটা পাওয়ার জন্য, ওই জিনিস একটা ভালো একটা গোল যখন সেট করে তখন ওটা পাওয়ার জন্য আমরা ধীরে ধীরে ওদিকে এগোতে থাকি। আর সন্তানরা তো চাওয়ার মূল কারণটা হচ্ছে মূলত বন্ধু বান্ধবের সাথে, মূলত হচ্ছে বন্ধু বান্ধবের প্রভাবিত হওয়া। এক্ষেত্রে হচ্ছে বাবা মারা হচ্ছে কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করছে সেটার উপর ডিপেন্ড করছে। যদি কাউকে সন্তানদেরকে সরাসরি না বলাটা উচিত না, সরাসরি না বলে ওদেরকে কোন একটা গোল সেট করে দেওয়া, বা তুমি এটা করে দাও, তুমি আমাকে এই জিনিসটা এনে দাও, বা এরকম যে বিভিন্ন জিনিস, যেহেতু আপনি যখন একটা সন্তানকে এই জিনিসগুলা করবেন তখন তার মনের মধ্যে একটা থাকবে হচ্ছে কি আমার বাবা মা তো আমাকে দিচ্ছে না, এমন না, তারা আমাকে দিতে চাচ্ছে, তবে হচ্ছে কি আমাকে এই জিনিসটা এটা এমনিতে আমাকে দিবে না, আমাকে অ্যাচিভ করে নিতে হবে। ওই অ্যাচিভ করার প্রবণতা যখন আস্তে আস্তে আসবে তখন সে জীবনের সাকসেসের দিকে এগোবে। তারপর হচ্ছে আপনার তার দ্বিতীয় হয়তো আপনার কোনো কিছু যখন আপনি তাকে বলছেন যে আমার সন্তান যদি এটা করে আমি এই জিনিসটা তাকে দিব, তাহলে এটা আপনার নিজেরও ভালো লাগবে। এটা হচ্ছে মূল কথা। মূল কথা হচ্ছে কি যে আপনি কোনো কিছু দেন, সরাসরি দিবেন না, আর যদি দিতেও চান তাহলে তার জন্য একটা তাকে গোল সেট করে দেওয়া উচিত। তারপরে হচ্ছে এবং সরাসরি না না বলাটাই উচিত, এটা আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাই, কোনো সন্তানকে যদি বাবা মা খুব বেশি শাসনের ভিতরে রাখে এবং একটা একদম নিয়ম শৃঙ্খলা খুব গণ্ডির ভিতরে রাখে, সন্তান জানে এটা ভালো, কিন্তু তারপরেও সন্তানের মনস্তাত্ত্বিক জায়গায় এটা কেমন প্রভাব বিস্তার করে? শাসনের ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? বাবা মার আসলে কতটুকু শাসন করা উচিত? দেখেন, শাসনের ব্যাপারটা হচ্ছে এমন ভাবে করা উচিত, আমার সন্তানকে আমি যদি থাকে আমার যেমন হাতের মুষ্টির মধ্যে, খুব বেশি চেপেও ধরে রাখা যাবে না, আবার একদম ছেড়ে দেওয়া যাবে না। তার বয়স, তার ম্যাচুরিটি, তার সময় অনুসারে তাকে ধীরে 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 ছাড়তে হবে। কতটুকু গেলে তার বয়সের সাথে পারফেক্ট, এটা তার সন্তানের কতটুকু উচিত, কতটুকু পাওয়ার দাবি রাখে তার বয়স অনুসারে। মনে করেন হচ্ছে কি আমার ক্রিকেট খেলার ইচ্ছা, আমি আমার পাশের মাঠে গিয়ে খেললাম, কিন্তু এখন আমার বয়সটা এমন হয়েছে কি আমার সমবয়সী সবাই হচ্ছে কি বাইরে দূরে কোথাও গিয়ে বা ক্রিকেট ম্যাচ খেলতে গেছে।
এখন যদি আমার বাবা মা যদি আমাকে যদি যেতে না দেয়, এটা আমার অবশ্যই মন খারাপ হবে। তো আমার বাবা মার উচিত যে আমার বয়সের সাথে, যে আমি আমার যে বয়স ওখানে আমি গিয়ে ফেরত আসতে পারবো কিনা, কোন একটা সমস্যায় পড়বো কিনা, এই যে বিভিন্ন জায়গায় হচ্ছে কি ছোট ছোট কিছু অ্যালাউন্স দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে মানে হ্যাঁ বলতে হবে, একদম চেপে ধরাও রাখা যাবে না, আবার একদম ছেড়ে দাও। যদি খুব চেপে ধরা হয় তখন দেখা যায় কি ওই যে এটা অনেকটা ইয়ার মতো, একটা হট করে যে ঘূর্ণিঝড় কিংবা ইয়ার আগে যেমন একটা শান্ত নীরব থাকে ওইরকম, তারপর ধুম করে একটা ব্লাস্ট করে সন্তানগুলাই সবচেয়ে বেশি বিপদে যায়, যারা হচ্ছে একটু বেশি অতিরিক্ত চেপে ধরে রাখে তাদের ক্ষেত্রে। সময়ের সাথে আমার সন্তানকে আস্তে আস্তে ছাড়তে হবে, হাতের মুষ্টির মধ্যে রেখে দিলে এটা খুব একটা ভালো ফল বয়ে আনে না। এটাই দেখেছি আমার জীবনে। চমৎকার। ঠিক একই প্রশ্ন আমি রাখতে চাই এরামের কাছে। সন্তানকে আসলে কতটুকু শাসন করা উচিত? এরাম, আপনার অভিজ্ঞতায় কি বলে, এবং আপনার যে যৌথ পরিবারে সেখানে কি ম্যাক্সিমাম শাসন আপনারা পেয়ে থাকেন? আসলে বলতে গেলে বয়সের সাথে সাথে কিন্তু মা- বয়সের সাথে সাথে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে মানে ছাড় দেওয়া উচিত। শাসনের ভিতরে যদি রাখেন, সে হয়তো পরিবারের সাথে বন্ডিংটা বা ভালো হচ্ছে, বাট পরিবারের বাইরে যে আরো সামাজিক মানুষ আছে, এরপরে সামাজিক, এরপর আশেপাশের মানুষ আছে, ওদের সাথে কিন্তু বন্ডিংটাও জরুরি। কারণ আমাকে তো কারণে অকারণে কিন্তু বাইরে ওদের সাথে কিন্তু রিলেশনটা রাখতে হবে। শুধুমাত্র পরিবারের গণ্ডির ভিতরে থাকলে হবে না, সে অনুযায়ী কিন্তু পরিবারে পরিবার যদি ভালো একটা মানে গোল বা ভালো একটা শিক্ষা দিতে পারে, সে শিক্ষাটা যদি পরিবারের পরিবার যদি দিতে পারে, এবং পাশাপাশি পরিবার যদি মনে করে যে আমার এই জায়গায় দেয়া উচিত, সে জায়গায় সে জায়গায় যদি যাইতে দেয়, সেটা ঠিক আছে। বাট ঠিক ওইটাই আর কি, যেটা বলতে গেলে মানে সবসময় গণ্ডির ভিতরে রাখতে কিন্তু মানে মানসিক বিকাশটা, সন্তানের মানসিক বিকাশটা কিন্তু গড়ে ওঠে না। মানে মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হবে, বাইরের মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হবে, সেটা যদি ভালোভাবে গড়ে ওঠে না। আর আসাদ তো মোটামুটি সবগুলি বলে দিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এরাম, চমৎকার আলোকপাত করেছেন। আরাফাত, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো বর্তমানে ডিজিটাল সমাজে, ডিজিটাল যুগে বাচ্চাদের হাতে মোবাইল চলে যায়, এবং অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন খুবই অল্প বয়সের বাচ্চারা ব্যবহার করা শুরু করে। তো আপনি আসলে আরাফাত কবে থেকে স্মার্টফোন পেয়েছেন, নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট স্মার্টফোন কবে পেয়েছেন, এবং আপনার পরিবার আপনাকে এই স্মার্টফোন ব্যবহারের ব্যাপারে কিরকম মনিটরিং বা নিয়ন্ত্রণ বা কি করেছেন, আপনি যদি আপনার এই অভিজ্ঞতা বলেন। এবং বর্তমান দেখা যাচ্ছে বাবা মারা অনেক অল্প বয়সে 1 বছর 2 বছরের বাচ্চার হাতে মোবাইল চলে যাচ্ছে, প্রাইমারির বাচ্চারা নিজস্ব মোবাইল ব্যবহার করছে। তো বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, আমার ফোন আমি যখন পেয়েছিলাম সেটা হচ্ছে কি আমি বাসায় হচ্ছে কি আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি ফোন নিব, কারণ হচ্ছে কি আমার যখন আমি ক্লাস 9-এ ছিলাম খুব সম্ভবত, তখন আমার সব বন্ধু বান্ধবের কাছে এই ফোন ছিল। তো আমি যখন বাসায় ফোন যখন বলেছিলাম তখন তো ক্লাস 9-এ আসলে একটা স্টুডেন্টের ফোন না থাকা আমি মনে করি। তো সে কারণে আমার বাবা মা আমাকে বলেছে হচ্ছে তুমি এখন নেওয়া যাবে না, তোমাকে আমি দিব, তবে হচ্ছে এটা এসএসসি পরীক্ষা দেওয়ার পর। তো যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল তখন আমি ফোনটা পেয়েছিলাম। আর মনিটরিং বলতে তার তেমন একটা মনিটরিং না, তেমন একটা করা হয়নি, তবে হচ্ছে কি ফোনটা দিয়েছে, ইউজ করেছে, দ্যাটস ইট, এতটুকু। বাকিটা ওরা কি আমাকে বাইরে থেকে কখনো কোনো কিছুর জন্য দেখেছে কিনা সেটা আমি জানি না। তারপর বর্তমানের প্রেক্ষাপটে যেটা বলছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি বাচ্চারা হচ্ছে আমি যা করব সেটাই হচ্ছে কি বাচ্চারা ফলো করবে। এখন যদি আমাদের বাবা মারাই যদি সারাদিন যদি ফোন নিয়ে যদি পড়ে থাকে তাহলে তো বাচ্চারা সেটাই ফলো করবে, তাই না? তো যেহেতু এটা এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে বা বারবার করে এটা সবাই যেহেতু ইউজ করছে, তো আমাদের হচ্ছে আমার সন্তানের সামনে আমার মোবাইল ব্যবহারটাকে সংযত করা উচিত। এই ক্ষেত্রে আমরা মোবাইলটা এর মধ্যে ইউজ করব, একটা লিমিটের মধ্যে ইউজ করব, সন্তানকে না দেওয়ার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। আবার না দিলেও কিন্তু হবে না, কারণ হচ্ছে সন্তান এখন যেহেতু সবাই ইউজ করছে, এখন মনে করেন সবাই যখন ইউজ করছে তখন আমার সন্তান যখন এটা পাবে না তখন তার মনের মধ্যে একটা একটা ওইটার ব্যাপারে একটা মানে সবসময় একটা ইন্টারেস্ট কাজ করবে, কৌতূহল কাজ করবে। ওই কৌতূহলটাও যাতে একেবারে না থাকে সেদিকেও নজর রাখতে হবে। আবার ওটার প্রতি যাতে এডিক্টেড না হয় সে ব্যাপারেও আমার সচেতন থাকতে হবে। মূলত হচ্ছে আমাদের বাবা মারা যে যাই করে আমরা সন্তানরা বেশি ছোট বয়সে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা আমরা ফলো করি। সো
আমরা যা আমাদের বাবা মারা যা করবে আমরা সন্তানদের তাই তাই আমাদের বাবা মাদেরই হচ্ছে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত, এটা আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আমাদের বর্তমান এই যে করোনা সময়ের মধ্যে এবং আমাদের যে প্রেক্ষাপট, তাতে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে এবং এই ক্লাসের নাম করে ইভেন প্রাইমারি এবং খুবই আর্লি হাই স্কুলের বাচ্চারাও মোবাইল নিয়ে নিচ্ছে এবং তারা আসলে ক্লাস হয়তো একটু করছে কিন্তু এই ফাঁকে মোবাইলের অ্যাবিউজ করছে। বাবা মা হয়তো বুঝতে পারছে না, বাবা মা কিনে দিয়ে ফেলেছে, এখন সন্তানের কাছ থেকে মোবাইল নিতেও পারছে না। সো আপনি কি মনে করেন যে একটা সন্তানের আসলে কোন বয়সে তার ইন্ডিপেন্ডেন্ট একটা স্মার্টফোন থাকা উচিত? আপনি কি মনে করেন? ইন্ডিপেন্ডেন্ট ফোন নেওয়ার জন্য মোটামুটি হচ্ছে কলেজে ওঠা উচিত, অন্তত অন্তত কলেজে ওঠা উচিত। তবে হচ্ছে এর আগে হচ্ছে একটা ফোন থাকা অবশ্যই উচিত, কারণ হচ্ছে বর্তমান যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, মানে আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, এখন তো ফোন ছাড়া চলাই যায় না। সো এই ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশন বা এর ক্ষেত্রে হয়তো তাকে ইন্টারনেটের সুবিধা দেওয়ার জন্য বা সময়ের জন্য একটা লিমিটেন্স এর মধ্যে তাকে ফোন ব্যবহার করতে দেওয়া উচিত। তবে এর বাইরে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট ফোন দেওয়া মোটেও উচিত নয়, এক্ষেত্রে আমি এটা মনে করি। তবে হচ্ছে ফোন নিতে গেলে অন্তত এসএসসি পরীক্ষা দিয়ে যখন কলেজে ভর্তি হবে সেক্ষেত্রে তখনই দেওয়া উচিত, এর আগে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একই মতামত জানতে চাই এরামের কাছ থেকে। এরাম, আপনার কি মনে হয় যে এখনকার বর্তমান প্রেক্ষাপটে কত বয়সের বাচ্চার হাতে নিজস্ব মোবাইল অর্থাৎ ডিজিটাল স্মার্ট একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন কত বয়সের বাচ্চার হাতে আসলে দেওয়া উচিত? এবং আপনি আরেকটু বলবেন একটা সন্তানের হাতে মোবাইল থাকলে এটার কি কি ক্ষতিকর দিক থাকতে পারে বলে আপনি মনে করেন? আসলে বলতে গেলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কত বয়সের পরে মোবাইলটা দেওয়া উচিত। আমিও মনে করি কলেজ লাইফের পরে মোবাইলটা দেওয়া উচিত, মানে পার্সোনালি মোবাইলটা দেওয়া উচিত, এর আগে কিন্তু না। আমার মোবাইলের কথা বলতে গেলে আমিও কিন্তু মানে ক্লাস 9 এর দিকে আমার বন্ধুদের থেকে অনেকের, মানে বেশিরভাগ বন্ধুর থেকে না, বাট কয়েকজন বন্ধু থেকে মোবাইল ছিল। কারণ ওই ক্লাস 9 এরটা তো আবেগী সময়, সে কারণে কিন্তু আমিও কিন্তু আমার পরিবারকে বলছি যে আমার বন্ধুদের থেকে মোবাইল আছে, একটা মোবাইল দরকার বা আমারও দরকার। তখন কিন্তু ওরা গোল সেট করে দিয়েছে যে আমাকে মানে এসএসসি পরে অবশ্যই দেবে। এসএসসি এসএসসি পরে দেওয়ার পরে যখন কলেজে উঠলাম তখনই কিন্তু আমাকে দিছে। বাট এরপরেও কিন্তু আমার পরিবার কিন্তু আমাকে মানে সারাদিন দিত, বাট এরপরে রাত্রে 10টা বাজে কিন্তু ঠিকই আমার থেকে মোবাইলটা নিয়ে ফেলতো। পুরা কলেজ লাইফ কিন্তু এভাবেই গেল। এরপরে হচ্ছে এরপরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে উঠলাম, এখন হয়তো বা আমার নিজের পার্সোনাল মোবাইল বলতে গেলে সবসময় আমার মাঝেই থাকে। আর আর সন্তানের ক্ষেত্রে ওইটাই যেটা বললাম যে কলেজ লাইফের পরে দেওয়া উচিত। এর আগে হচ্ছে হয়তো বাবা মা থেকে স্মার্টফোন থাকবে, ওটা হয়তো বা ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত, বা লিমিটেড কিছু সময়ের জন্য, ধরে কিছু প্রয়োজন আছে সে 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 অনুযায়ী কিন্তু বাবা মার গোচরে, দৃষ্টিগোচরে সেটা দেওয়া উচিত। আর হচ্ছে এর আগে যদি মোবাইল দেওয়া হয় কিন্তু এখন তো হচ্ছে ওই 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 বয়সটা কিন্তু আবেগী সময়, সে কারণে কিন্তু অনেক সে আবেগী সময়ের কারণে কিন্তু অনেক আগ্রহ নিয়ে ইন্টারনেট কিন্তু অনেক বিশাল, সেই অনুযায়ী কিন্তু মানে আবেগী সময়ের কারণে কিন্তু আবেগের বশবর্তী হয়ে অনেক অনেক ধরনের অপরাধ, সাইবার অপরাধ করতে পারে। সে বিষয়টা চিন্তা করেও কিন্তু বাবা মা আমাদের কলেজ কলেজের পরে কিন্তু মোবাইলটা দেওয়া উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ এরাম, চমৎকার এবং খুব দারুণ আপনি উপস্থাপন করেছেন। আমি আরাফাতের কাছে একটা বিষয় জানতে চাই। আরাফাত, একটা সন্তানকে ভালো মানুষ করার জন্য বাবা মার কি অনেক বেশি টাকা পয়সা প্রয়োজন আছে, নাকি কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট? বাবার অনেক টাকা থাকলে কি সন্তান ভালো মানুষ হয়, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাকি কি থাকলে একটা সন্তান ভালো পথে থাকে বা ভালো মানুষ হওয়ার চেষ্টা করে? আপনার কাছে কি মনে হয়? আহ অনেক টাকা থাকলে যে ভালো মানুষ হবে এটা তো কখনোই হতে পারে না, এটা কখনোই না, এটা কখনো গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে ভালো মানুষ হতে হলে তাকে ভালো শিক্ষাটাই দিতে হবে সময়ে সময়ে। আমাদের হচ্ছে মূলত ভালো মানুষ হওয়ার জন্য নিজেকে নত হতে জানতে হবে, কোথায় যখন যেথায় যেমন ওই ওই ধরনের একটা আহ যে শিক্ষাটা সন্তানকে দিতে হবে। কারণ আমার যদি কারো সন্তানের বাবা থাকে, তাহলে বাবার যদি অনেক বেশি টাকা থাকে, তাকে যদি আমি টাকা দিয়ে সবকিছু দিয়ে দিই তাহলে তো এটা সন্তানের নিজের কোনো অ্যাচিভমেন্ট হলো না। একটা সন্তানকে তার নিজের করে অ্যাচিভ করার জন্য বাবাকে তাদেরকে ছেড়ে দিতে হবে, সব বাবা মাদের তাদের
সন্তানকে ছেড়ে দিতে হবে যাতে তারা নিজের জীবনের জন্য বেঁচে থাকে, নিজের জীবনের জন্য সংগ্রাম করে। হুট করে যে একজন বাবার যে টাকাও থাকে, আমার মত হচ্ছে ওই বাবাদের এই সন্তানদেরকে অভাব দেখানো উচিত বা অপারগতা এটা দেখানো উচিত। না হয় যদি সবকিছু যদি আমি যদি ইজিলি দিয়ে দেই, তখন দেখা যায় কি সন্তান দূর মনে করে কি আমার বাবার তো সব আছে, আমার কোনো কেন এত কষ্ট করার প্রয়োজন হচ্ছে, যা আছে তা দিয়ে আমি চালিয়ে যাব। এমন আমার একটা স্টুডেন্ট আছে যেটা হচ্ছে ওর কথাবার্তা সবসময় হচ্ছে কি ওই ইয়া টাইপসের, কি বলবো আপনার হচ্ছে অনেকটা এমন যে অসুবিধা নাই, ডোন্ট কেয়ার ভাব সবসময় এমন। কারণ হচ্ছে তার যেটা আমি ইয়া করে পাইলাম সেটা হচ্ছে কি তার বাবা মা খুব বেশি টাকা পয়সা না থাকলেও তার যত যা বলতো সাথে সাথেই সবকিছু তার সবগুলো সব মানে যা যা দরকার সবগুলাই তাকে দিয়ে দিত, যার ফলে ওটার একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে এখানে চলে এসেছে। তা ভালো মানুষ হওয়ার জন্য বা প্রতিষ্ঠিত হওয়া করার জন্য এক্ষেত্রে হচ্ছে টাকাটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি সন্তানকে কি শিক্ষা দিচ্ছি, আমার সন্তানের সাথে আমার কেমন বন্ধুত্বপূর্ণ আচরণ আছে, আমার সন্তান কি করছে সেটা আমাকে শেয়ার করছে কিনা, এই জিনিসগুলাই হচ্ছে খুব বেশি ইফেক্ট ফেলে। যদি আমার সন্তানের সাথে ভালো সম্পর্ক থাকে, তাকে আমি যদি আমার প্রয়োজনে কোন দিকে যাচ্ছে না সেগুলো যদি আমি গভর্ন করতে পারি, দেখতে পারি যে ও যদি আমাকে শেয়ার করে থাকে, তাহলে দেখা যায় কি আমাদের সন্তানগুলা এই ধরনের যে ধরনের ফ্যামিলি যারা এই ধরনের গাইডেন্স পেয়ে থাকে তারা মোটামুটি এই ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমার মনে হয় আমাদের হোস্ট একটু বাইরে গেছেন। আচ্ছা, হোস্ট আমি হয়ে যাই। আচ্ছা, একই জিনিস যদি ইরামকে প্রশ্ন করা হয়, ইরাম কি বলবো এই ব্যাপারে? তুমি কি মনে করো? আমি তো আমার মতো করে বললাম। আসলে সেম জিনিসটাই তো মোটামুটি তুমি বলছো, সবগুলি মোটামুটি বলা হয়েছে যে প্রশ্নটা ছিল হচ্ছে যে মানে বাবা মা মানে ধনীটা হওয়া কি উচিত নাকি, সেটাই ওই প্রশ্নটাই তো ছিল। হ্যাঁ, সন্তানকে সুশিক্ষিত করার অবশ্যই জন্য ঠিক আছে। বা প্রতিষ্ঠিত করার জন্য কোন জিনিসটা প্রয়োজন অবশ্যই মূলত? অবশ্যই প্রপার প্যারেন্টিংটা প্রয়োজন। এক কথায় বলতে গেলে তুমি তো বললা যে মানে বাবা মা অবশ্যই অভাবটা একটু দেখানো উচিত, এরপরে হচ্ছে পারিবারিক বন্ধনটা এবং সন্তানকে সুশিক্ষা দিলেই সুশিক্ষা সুশিক্ষা দেওয়াটা দিলেই মোটামুটি একটা একটা লেভেলে চলে আসে। আহ, সেটাই হয়তো বা আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুনছিলাম আমার এখানে অফ হওয়ার পরেও আমি মোবাইলে শুনছিলাম, আই ওয়াজ অবজার্ভিং যে আপনারা চমৎকার ভাবে কথা বলছিলেন। আরাফাত, আপনার কাছে যে প্রশ্নটা আমি রেখে চলে গিয়েছিলাম, আমি ওই জায়গাতে আরেকটা অন্যভাবে আপনার কাছে জানতে চাই যে আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে, এই বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা অনেক শুনে থাকি যে প্রত্যেক মানুষকেই তার বাবা মা চায় প্রত্যেক সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে। সো আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি আমাদের মতো করে যে মানুষের মতো মানুষ এইরকম সেই রকম বা এটসেট্রা এটসেট্রা। সো আরাফাত, আপনার কাছে আমার প্রশ্ন যে একটা মানুষ কখন মানুষের মতো মানুষ হয়, অর্থাৎ একটা মানুষের ভিতরে কি কি গুণাবলী থাকলে আমরা বা আপনি তাকে মানুষের মতো মানুষ বলবেন? মানুষের মতো মানুষ, ছোট একটা বাক্য কিন্তু অনেক কিছুই তো এখানের মধ্যে লুকিয়ে আছে। তো
প্রথম কথা হচ্ছে কি, যার মধ্যে আসলে বেসিক্যালি হচ্ছে কি মানবতাটা থাকতে হবে। সবকিছুর মূল হচ্ছে মানবতা। আমার মানুষের মতো মানুষ হওয়ার জন্য সবচাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে একজন মানুষের মধ্যে মানবতা, দয়া, অন্যের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, যে সঠিক জিনিসটাকে বিচার করা। তারপর হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি, যেটা একদম বলতে গেলে ন্যায়ের পক্ষে যারা থাকে সেই হচ্ছে মানুষের মতো মানুষ। আর যে ন্যায়ের পক্ষে, যদি স্বার্থের কারণে বা অন্য কোনো কারণে যে ন্যায়ের পথে থাকতে পারে না, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। অন্য সকল ভালো থাকতে পারে, তবে তাকে সম্পূর্ণ মানুষ আমি হিসেবে বিচার করতে পারি না। মোট কথা হচ্ছে যেই হোক, ন্যায়ের পথে থাকাটাই হচ্ছে কি মানুষের মতো মানুষ হওয়া। আপনার মাইকটা মিউটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটু এমফাসিস করতে চাই আরাফাত আপনার কাছে, সেটা হলো যে আমরা বাবা মারা খুবই এক্সপেক্ট করি যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। সো বাবা মা কি আমাদেরকে খুব বেশি পথ দেখিয়ে দেন, বা সব বাবা মা কি সন্তানকে পথ দেখিয়ে দেন বা বুঝিয়ে দেন যে আসলে মানুষের মতো মানুষ বলতে কি বোঝায়, কেমন কি করতে হবে? বাবা মারাও কি মানুষের মতো মানুষ হয়েছেন কিনা, এই প্রশ্ন কি বাবা মা নিজেদেরকে করেন, বা সন্তানকে কি বুঝিয়ে দেন যে বাবা মানুষের মতো মানুষ এইরকম হয়? আপনার অভিজ্ঞতায় কি বলে? আরাফাত মনে হয় একটু ইন্টারনেটের কারণে হ্যাং হয়ে আছেন। এরাম, আপনি কি মনে করেন এই প্রশ্নের উত্তরে আপনি কিভাবে দিবেন? জি, আসলে বলতে গেলে মানুষের যে প্রশ্নটা একটু প্রশ্নটা আবার যদি একটু করতেন ভালোই তো। আমি মানুষের মতো মানুষ করার জন্য বাবা মা সবসময় চান যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, বাট অনেক ক্ষেত্রে সন্তানরাও বুঝে উঠতে পারে না যে মানুষের মতো মানুষ বলতে আসলে কি বুঝায়। তো একটা বাবা মা কি সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য প্রপার গাইডিং, প্রপার ডাইরেকশন সবসময় কি দিতে পারেন? আপনার অভিজ্ঞতায় কি বলে? অবশ্যই হয়তোবা মা বাবা কিন্তু চাই যে মা বাবা যত করুক না কেন, সবসময় যেরকমই মা বাবা হোক না কেন, ধনী গরিব সবসময় চাই যে ছেলেটা ভালো হোক। ছেলের ছেলেটা যাতে একটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, সে বিকাশটা যাতে তার মাধ্যমে গড়ে উঠুক। হয়তোবা হয়তোবা আমাদের দারিদ্রতার কারণে বা প্রাচুর্যতার কারণে, কিছু কিছু লোকের প্রাচুর্যতার কারণে কিন্তু প্রপার প্যারেন্টিংটা হয়ে ওঠে না। তো সেই হিসাবে বলতে গেলে প্যারেন্টিং এর পাশাপাশি পারিপার্শ্বিক থেকেও কিন্তু জিনিসটা শেখা যায়, বাট ওটা কিন্তু একটা বয়সের পরে শেখা যায়। বাট ছোটবেলা থেকে যদি একটা ছেলেকে ভালোভাবে যে মানুষের মতো মানুষ বা নৈতিক শিক্ষাটা দেওয়া যায়, মূলত বলতে গেলে নৈতিক শিক্ষাটা যদি দেওয়া যায় যে সবসময় এই সত্য কথা বললেই কিন্তু মূলত অনেক কিছু কিন্তু চলে আসে। সত্য কথা বলা, নিয়ে পথে থাকা, অন্যায় কাজ না করা, সেটা ওই এই শিক্ষাটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু একটা সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এরাম। আমি যাচ্ছি আরাফাতের কাছে। যে কথা আরাফাত বলতে বলতে চলে গিয়েছিলেন, সেটা হলো যে বাবা মারা কি একটা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য উপযুক্ত যে গাইডলাইন দেওয়া দরকার, আমাদের বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ বাবা মারা কি সেটা দিতে পারছেন? আরাফাত। উপযুক্ত গাইডলাইন উপযুক্ত গাইডলাইন বলতে গেলে আসলে তো সবাইকে সবকিছু একদম হাতে ধরে ধরে যে তুমি এই পথে যাবে একদম এরকম তো আসলে কেউ কাউকে দেখিয়ে দিতে পারে না। আর প্রপার হচ্ছে কি সঠিক ন্যায় অন্যায় যখন মানুষকে যখন বুঝিয়ে দেওয়া হয়, তখন তার নিজের বুদ্ধিমত্তা তার সবকিছু বুঝিয়ে সে প্রপার গাইডেন্সটা পেয়ে যায়। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, এই আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে কিন্তু একটা একটা গ্যাপ রয়ে গেছে, বা আমাদের বাবা মার সাথে হচ্ছে আমাদের সন্তানদের মধ্যে একটা গ্যাপ আছে। সে কারণে হয়তো কিছু ক্ষেত্র হচ্ছে কিছু কিছু বাবা মা এটা পুষিয়ে আসতে পারে, এই গ্যাপটা পুষিয়ে এসে সন্তানের যে প্রপার গাইডেন্সটা দিতে পারে, তাকে এই জিনিসটা দিতে পারে না। তবে হচ্ছে সবার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না, কেউ পারে কেউ পারে না। তবে হচ্ছে যারা করছে তারা হচ্ছে কি, ওই তারা বাবা মারা যতটুকু দিচ্ছে ওই জিনিসটাকে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সন্তান নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষের মতো মানুষ হয়। তবে হচ্ছে এটা বলছি, সেটা হচ্ছে প্রপার গাইডেন্স দিক আর না দিক, মূলত হচ্ছে কি প্রত্যেক বাবা মাই তো তার সন্তানকে কিছু গাইডেন্স দিয়ে থাকে। সন্তানরা ওই সবগুলাকে সারা জীবনের এই সঞ্চয়, অল্প অল্প সঞ্চয়টাকে এক করে নিজের মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করতে
করতে পারে, এখানে হচ্ছে বাবা মাদের মূল ভূমিকা থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে এই যে মানুষের আমরা বলি মূল্যবোধ, এই যে নৈতিকতা, ন্যায়পরায়ণতা, এই জিনিসগুলো আসলে কোথায় একটা সন্তান শিখে? একদম প্রাইমারি জায়গা থেকে, মেইনলি কোন জায়গা থেকে এই জিনিসগুলো শিখে? সেটা কি পরিবার, সেটা কি বাবা মার কাছে, সেটা কি পরিবেশ, সেটা কি ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, কোথা থেকে শিখে বলে আপনি মনে করেন? এটা একদম সিম্পলি বলতে গেলে এটা হচ্ছে পরিবেশের মাধ্যমে শিখে। আমার সন্তান কোন পরিবেশে আছে, কিভাবে আছে, সেটার উপরে ডিপেন্ড করছে। যে পরিবেশে আমাদের সবচেয়ে বড় ভূমিকা রাখে। প্যারেন্টিংটা পারফেক্ট কখন হবে? যখন আপনার পরিবেশটা সুস্থ থাকবে। পরিবেশ যদি সুস্থ না থাকে, তখন আপনি যতই গাইডেন্স দিক আর যতই ইয়া করুন না কেন, এক্ষেত্রে সন্তানরা প্রপারলি রেডি হতে পারে না, বা প্রতিষ্ঠিত হওয়া বা যাই বলুন না কেন, এটা সম্ভব হয় না। পরিবেশটা আমাদের উপর বিশাল বড় একটা ভূমিকা রাখে। তাহলে আমি কোন পরিবেশে আমার সন্তানটা আছে, ওই পরিবেশের সাথে আমাকে গাইডেন্সটা দিতে হবে। যদি ওই পরিবেশের সাথে গাইডেন্সটা না দেয়, তাহলে আমি যদি সারাদিন যদি নীতিবাক্য বলে শুনে, তাহলে এটা কোনো কাজে দিবে না। আর আমাদের সন্তানরা সবচেয়ে বেশি ফলো করে হচ্ছে আমরা কি করছি সেটার উপর, আর আমাদের কি বলছি সেটার উপর একটা ইফেক্ট থাকে। তার চেয়ে সবচেয়ে বেশি ইফেক্ট থাকে হচ্ছে আমরা কেমন করে চলছে আমাদের সন্তানের সামনে। আমি যদি কাজটা যদি উল্টাপাল্টা কোনো কাজ করি, বাবা হিসেবে যদি আমি যদি কোনো একটা জায়গায় এ, মানে খারাপ কোন ধরনের কাজ, কিংবা কারোর সাথে চিটিং বা বাটপার এই ধরনের কোনো কিছু কোনো একটা যদি সন্তান যদি বা কোনো একজন বাবা যদি করে, তার সন্তান কি শিখবে? হ্যাঁ, আমি মনে করি আমি সন্তান হিসেবে আমি আমার বাবাকে ভালো মনে করলাম, কিন্তু যখন আমার সমাজ বলবে যে তোমার বাবা এমন, তখন জিনিসটা কোথায় দাঁড়াবে? তারপর হচ্ছে কিংবা আমি একটা পরিবেশে আছি, যখন আমি হাঁটতে বসে দেখছি আমার সাথে চিটিং করা হচ্ছে, বা এমন এমন কিছু বাজে বাজে সিচুয়েশনে পড়তেছি, তাহলে এই যে পরিবেশের কারণে হচ্ছে কি আমরা ওই ধরনের খারাপ কোন একটা দিকে প্রভাবিত হয়ে যাই। এই ক্ষেত্রে হচ্ছে কি পরিবেশটা যেমন দরকার, তেমনি হচ্ছে কি আমার প্রপার গাইডেন্সটাও দরকার। আর গাইডেন্সটা হচ্ছে বাবা মাদের ক্ষেত্রে গাইডেন্সটা হচ্ছে বলার চেয়ে আমাদের আমাদের করাটাই ইম্পর্টেন্ট। আমরা যেটা করছি সেটা আমার সন্তান ফলো করবে, আর আমার পরিবেশটা কোথায় আছে সেই ব্যাপারে মাথা রেখে আমার কথাগুলো তার সাথে বলা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। পরিবেশ বিষয়টা যদি আপনি আরেকটু এলাবোরেট করেন, পরিবেশ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, কাকে বোঝাচ্ছেন, কাদেরকে বোঝাচ্ছেন? পরিবেশ বোঝাতে বলতে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে কি আমার সমাজ ব্যবস্থা, বেসিক্যালি আমার আশেপাশের মানুষগুলা কেমন, ওরা কিভাবে আমার সন্তানের সাথে বিহেভ করছে বা আমার সাথে কি বিহেভ করছে, ওই ঠিক সেম আমার সন্তানকে কিভাবে বিহেভ করবে। তাহলে যদি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, তাহলে ওই নেগেটিভ ইম্প্যাক্টের জন্য আমার আরেকটা ঠিক একই ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, যে তুমি এটা করা যাবে না, এটা করছে, এটা ভুল। এখন আমি যদি এমনি নর্মালি যদি অ্যাজ ইউজুয়াল কথা বলতে থাকি, বা আমার সমস্যা হচ্ছে মাদক নিয়ে, আমি এখন ওকে বুঝাচ্ছি অন্য আরেকটা টপিক নিয়ে যে এটা এটা করা যাবে, তাহলে ওই জিনিসটা আমি আর আমার সন্তানকে যে যেটার ব্যাপারে ও সবসময় যেটা শুনতেছে বা যেটার মধ্যে আছে সেটা না করে আমি অন্য জায়গায় ওকে আমি প্রেসার ক্রিয়েট করতেছি, বা বা আমি তাকে গাইড দিচ্ছি তুমি এটা করবে না, এরকম করবে না, তাহলে দেখা যায় কি আমার সন্তান তো মাদকাসক্ত হওয়ার চান্স আছে, কারণ আমি এই ব্যাপারে তার সাথে কোনো কথা বলছি না। হ্যাঁ, তো এই জিনিসটাই হচ্ছে পরিবেশটা হচ্ছে কি আমার আশেপাশে কোন মানুষগুলোর সাথে মিশতেছে, বা অন্য মানুষগুলো মেশাচ্ছে হচ্ছে অন্য মানুষ আরেকজনের সাথে, 3 নাম্বার ব্যক্তির সাথে, ওরা কিভাবে বিহেভ করতেছে, এটাও ইম্পর্টেন্ট। আমি শুধু আমার সন্তানের সাথে ভালো, আমি যেহেতু মনে করেন কেউ একজন ভালো একটা পজিশনে আছে, সে কারণে হচ্ছে কি তার সন্তানের সাথে কোনো খারাপ বিহেভ করছে না, এমনটা হতে পারে না। ওটাও শুধু এমনটা হলেও হবে না। ভালো বিহেভ করছে শুধু আমার সাথে করলে হবে না, আমার পাশের মানুষ 3 নাম্বার মানুষের সাথে কেমন বিহেভ করতেছে সেটাও ইম্পর্টেন্ট। সব মিলাই হচ্ছে কি আমার সাথে কেমন বিহেভ করতেছি, ওই অন্য মানুষগুলা নিজেদের মধ্যে কেমন বিহেভ করতেছে, এই আচরণ বা তাদের মধ্যে যে সম্পর্ক বলেন, আচরণ বলেন, সবকিছুর কম্বিনেশনটা হচ্ছে কি পরিবেশ। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। এই পরিবেশকে অনুসারে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে ভূমিকাটা আসলে কে পালন করবে, বাবা মা নাকি পরিবেশ? এক্ষেত্রে হচ্ছে কি পরিবেশটা তো আমাদেরই তৈরি, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে কি পরিবেশ নিজে নিজে কখনো তো ইয়া হয় না, এটা হচ্ছে কি আমাদের মানুষ দ্বারাই সৃষ্টি। তো এক্ষেত্রে বাবা মাটা হুট করে পরিবেশটা চাইলেও একদিনে করতে পারবে না। তো আমার উচিত হচ্ছে কি আমার সমাজ ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে, যাতে আমার পরবর্তী জেনারেশনের জন্য ভালো একটা পরিবেশ নিজেকে তৈরি করে নিতে হবে। আর যদি পরিবেশটা যদি ঠিক থাকে, হয়তো যে কোনো সমস্যার হচ্ছে হয় আপনি কি করবেন, প্রতিকার করবেন, না হয় প্রতিরোধ করবেন।
প্রতিকার করতে হলে হচ্ছে কি আমার পরিবেশটা খারাপ, আমি ওই অনুসারে আমি আমার সন্তানকে গাইডেন্স করব। আর প্রতিরোধটা হচ্ছে কি, আমি এখন নিজে বাবা না, তাহলে আমি চিন্তা করব বা চেষ্টা করব হচ্ছে কি আমার পরবর্তী সমাজটা, পরবর্তী জেনারেশনটা, যে আমি যেগুলো ভুল দেখেছি সেগুলো যাতে না থাকে। বা আমি আমার সমসাময়িক মানুষকে বোঝানোর চেষ্টা করবো যে আপনাদের এই জিনিসগুলো ভুল, বা এখানে আমাদের পরিবর্তনটা আনা উচিত। এটা হতে পারে প্রতিরোধ। এই দুইটা কাজ বাবা মারা, ভবিষ্যৎ বাবা মা কিংবা বর্তমান বাবা মা, এই দুইটা কাজ করতে পারে, হয় প্রতিরোধ করবে না হয় প্রতিকার করবে, যখন যেটা প্রয়োজন হয়। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আরেকটা বিষয় আমি আপনাকে এখানেই যোগ করে বলতে চাই, বা আমরা ট্যাগলাইন দিয়েছি মাই ফাদার মাই হিরো। সো একটা সন্তানের কাছে বাবা কি যে কোনো পরিস্থিতিতেই হিরো হতে পারে, নাকি বাবাকে আসলে হিরো হওয়ার জন্য বাবারও কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, বাবাকেও আসলে হিরোইজম দেখাইতে হবে, বাবারও চরিত্র ভালো হইতে হবে, এটসেট্রা এটসেট্রা? একটা সন্তান কখন আসলে মনে করবেন মাই ফাদার মাই হিরো? এখন একটা কথা বলতে হলে, ভালোবাসা তো সবার জন্য পরিবারে আলাদা একটা ভালোবাসা থাকে, তারপরে হচ্ছে পৃথিবীটা হচ্ছে কি গিভ এন্ড টেক, দেয়া নেওয়ার মধ্যেই থাকে। তো বাবার থেকে যদি কেউ, কোনো সন্তান যদি কিছু না পায়, তখন তো বাবাকে গালমন্দ করে, এটাই তো দেখে আসতেছি। কারণ হচ্ছে আমার মামার বাবা মার হিরো, কিছু ক্ষেত্রে হয়তো বা ব্যতিক্রম, কিছু না মানে কোনো কিছু করতে পারে নাই, বা ওনার ব্যক্তি ব্যক্তি হিসেবে উনি হয়তো খারাপ, বাবা হিসেবেও খারাপ। তারপরে সন্তানরা অনেক ক্ষেত্রে হচ্ছে কি, বাবা যেহেতু আছে সে কারণে ওনাকে শ্রদ্ধা সম্মানটা করে যায়, কিন্তু এক্ষেত্রে হিরো বলতে পারে না। হিরো হওয়ার জন্য বাবারও কিছু আসলে থাকা উচিত, তার নিজের নিজের পরিস্থিতি, বাবাটা কোন পরিস্থিতি থেকে কোথায় এগিয়ে নিয়ে এসেছে, তার সন্তান তার ফ্যামিলিকে সে কিভাবে আগলে রাখতে পেরেছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে তার সন্তানকে কতটুকু সে সাপোর্ট তিনি দিতে পেরেছেন। এই যে এই জিনিসগুলোর ভিত্তিতে যখন দেখা যায় কি, যে আমার বাবাই, যখন একটা সন্তান যখন ঠিক বুঝতে পারে যে আমি যখন সবচেয়ে সমস্যার মধ্যে আছি, আমার পিছনে ভাই আছে, বা আমি যখন কোনো এর মধ্যে আছি তখন কেউই নাই, তখনই হচ্ছে কি সন্তানরা ফিল করতে পারে যে কি আমার মাই ফাদার মাই হিরো। এর আগে তেমন একটা ফিল হয় না বা বুঝতেও পারে না, অজ্ঞতাবশত হিরো থাকে, তারপর আমরা এটা বুঝতে পারি না। তখনই বুঝতে পারি যখন আসলে হয় হারিয়ে যায়, না হয় আমরা এমন একটা সমস্যায় পড়ি যখন দেখি যে কি আমার বাবা ছাড়া আমাদের এই সমস্যাটার সমাধান নেই, এবং উনি এটা প্রপার সলিউশনটা দিতে পারে। আমি যে বিপদে আছি সেটা থেকে যখন আমার বাবা মাকে বের করে নিয়ে আসতে পারে, তখনই হয়ে যায় কি আমার বাবা আমার হিরো হয়ে যায়। আপনি আনমিউট করে কথা বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত, থ্যাংক ইউ। একই রকম প্রশ্ন আমি এরামকে করতে চাই। এরাম, মাই ফাদার মাই হিরো সেইটা আপনার ক্ষেত্রে কতটা প্রযোজ্য, এবং একটা বাবা কি অটোমেটিক্যালি হিরো হতে পারে, নাকি বাবাকে কোনো বিশেষ গুণাবলী অর্জন করতে হয়? আপনি যদি একটু আলোকপাত করেন এরাম। আসলে বলতে গেলে তো কোনো খারাপ বাবা নাই বলতে গেলে পৃথিবীতে। হয়তো বা খারাপ পুরুষ থাকতে পারে, বাট খারাপ কোনো বাবা নাই। হয়তোবা হয়তোবা সন্তান বড় হইলে হয়তো সন্তানের কারণে হয়তোবা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেটা না বলি, বাট কোনো খারাপ বাবা নাই। সবসময় বাবারা চায় যে সন্তানটা ভালো জায়গায় সবসময় ভালো থাকুক, এবং আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্যটা দিয়ে আমি আমার ছেলেকে সবসময় সাপোর্ট করা। সেই হিসেবে বলতে গেলে সব বাবাই মানে সব সন্তানের কাছে হিরো হিরো হওয়া উচিত। আর বলতে গেলে প্রথমেই বলতে গেলে যে আমার ক্ষেত্রে আমার বাবা কি কি হিরো নাকি, অবশ্যই আমার বলতে গেলে আমি প্রথমে লাইভের প্রথম দিকে হয়তো বা একটু সমস্যার কারণে আমি আমার পুরা ঘটনাটা বলতে পারি নাই, কিন্তু বাবার পুরা জীবনের ঘটনাটা বলতে পারি নাই। যদি বলতে পারতাম তাহলে কিন্তু কিন্তু বলতে গেলে ওই পুরা আমার বাবা জীবনের ঘটনাটা বলতে গেলে আমার জন্য পুরো ইন্সপিরেশন। তার আমার বাবার লাইফস্টাইল কিন্তু আমার জন্য ইন্সপিরেশন। সেই হিসেবে বলতে গেলে আমার বাবা এখনো কিন্তু সমাজ সেবায় নিয়োজিত, একটা কলেজে আছে। কলেজে তিনি স্ট্রাগল করতেছে। আমার 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 বাসা আমাদের বাসা থেকে আমার কলেজটা প্রায় 40 কিলোমিটার দূরে। সে প্রতিদিন প্রতিদিন যাওয়া আসা এত কষ্ট করেও কিন্তু আমাদের সবসময় খবরাখবর রাখতেছেন, এবং সাথে কিছু ব্যবসা বাণিজ্য আছে সেটাও কিন্তু তিনি হ্যান্ডেল করেন। আর সে এবং সাথে সাথে সামাজিক কাজেও তিনি সবসময় সামাজিক কাজে তিনি ব্যস্ত থাকেন। এবং যেহেতু তিনি মোটামুটি একটা কলেজের শিক্ষক বা কলেজের প্রফেসর, সেই হিসাবে কিন্তু সবাই তাকে মোটামুটি শ্রদ্ধা করে। এবং প্রথমেই বললাম যে
পরে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য চিন্তা করে কিন্তু তিনি মানে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কিন্তু তিনি একটা স্কুলও প্রতিষ্ঠা করছে। সে এবং সেই হিসাবে বলতে গেলে এত স্ট্রাগলের পরেও একটা স্ট্রাগল ছিল পুরো লাইফে, সেই স্ট্রাগল পরে সে জিনিসটা ওভারকাম করে তারপর মানুষের কাছে পরিচিত পাওয়া এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করা। যে আমি যেখানে যাইতাম বা আমার কোনোখানে ভর্তি পরীক্ষা বা কোনো কলেজের ভর্তি বা আমার কোনো সমস্যা হচ্ছে, সব জায়গায় কিন্তু তিনি আমাকে সবসময় সাপোর্ট করছে। তো বলতে গেলে সেই হিসেবে বলতে গেলে এখন আমার আদর্শ মানুষ হিসেবে আমার বাবাই হচ্ছে এখন আদর্শ। এবং বলতে গেলে তিনি মানে মাই ফাদার মাই হিরো আমার ক্ষেত্রে বলা যায়। মোটামুটি সবার ক্ষেত্রে বলতে গেলে ঠিকই, কিন্তু হয়তো বা বেশিরভাগ মানুষই বলবে, প্রায় 99% মানুষই বলবে মাই ফাদার মাই হিরো। ওটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এরাম এবং থ্যাংক ইউ আরাফাত। আমরা অনেক ডিসকাস করলাম, 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা আড্ডা দিয়েছি। আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আরো কিছু প্রশ্ন আপনাদেরকে রাখতে চাইবো এবং তারপরে বিদায় নিব। আমাদের সাথে যারা যুক্ত আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন শেষের দিকে, এবং আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোকপাত করব। আরাফাত, আপনার কাছে আমি জানতে চাই, একটা সন্তানের যেমন আপনারা এখন একটা বয়সে আছেন, আপনি যদি আপনার থেকে যারা জুনিয়র আছে বা বাবা মাদের জন্য যদি বলতে চান, একটা সন্তানের জীবনের মানে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে ক্যারিয়ার অথবা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে জীবনের কোন সময়টা সবচেয়ে ক্রিটিক্যাল বলে আপনি মনে করেন, এবং ওই সময়ে বাবা মার কি করণীয় বলে আপনি মনে করেন? সরি, প্লিজ ছিল, একটু প্রশ্নটা আবার করবেন। আমি প্রশ্নটা রেখেছি যে একটা সন্তানের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার জীবনের কোন সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ওই সময়টাই বাবা মা আসলে কি করবেন, কি করণীয়, বাবা মা ওই সময়টা কিভাবে সন্তানকে গাইডলাইন দিবেন? মানে অল্প সময় যেটা বুঝেছি সেটা হচ্ছে, ক্রুশিয়াল সময়টা হচ্ছে আমাদের যে টিনেজের যে সময়টা আছে অল্প সময়, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ হচ্ছে এই সময় হচ্ছে আমাদের একটা, প্রথম হচ্ছে আবেগের একটা সময়, তারপরে হচ্ছে আমরা নতুন নতুন মানুষের সাথে মিশতে শুরু করি, নিজেদের মধ্যে একটা সাহসিকতা বৃদ্ধি পাই, ফলে দেখা যায় নতুন নতুন মানুষের সাথে মিশে নতুন নতুন কিছু করার প্রবণতা আসে। এক্ষেত্রে হচ্ছে যদি আমরা অনেক সময় হচ্ছে কি নিজের আবেগের বশে অনেকগুলো সিদ্ধান্ত নেই, অনেক কিছুই করতে মানে সাহসিকতাটা আমরা পেয়ে যাই। তো এই ক্ষেত্রে হচ্ছে কি বাবা মাদের সবচাইতে কনসার্নের বিষয় থাকে এই মুহূর্তে বাবা মারা উচিত হচ্ছে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণটা সবচাইতে বন্ধু বেশি হওয়া উচিত এই সময়টাই যে থার্ড, বা আমরা যেটা ধরি আর কি, সাধারণ যে সময়টা ধরি 13 থেকে 19 বছর, 15 বছর তার একটু কম থেকে এই সময়টা হচ্ছে কি বাবা মাদের উচিত, বা বাবা বা মা যে কোনো একজন বা দুজনই উচিত হচ্ছে কি সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, তার সবকিছু দেখাশোনা করা, কোনো কিছুতে প্রেসার ক্রিয়েট না করে তাকে সুন্দর করে সিস্টেম করে বোঝানো উচিত, যে কোনো কিছুতে হুট করে নাও না বলা, আবার হাও না করা, মাঝামাঝি করে সুন্দর করে তাকে বুঝিয়ে দেওয়া যেটা এটা ভালো এটা খারাপ। জোর করে বোঝাতে গেলে এই সময়টা হচ্ছে খুবই ক্রুশিয়াল একটা সময়। যদি জোর করে কিছু বোঝাতে চায় তাহলে সন্তানরা বিপদে উল্টা আরো এটা হিতে বিপরীত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আবার ছেড়েও দেওয়া যাবে না, তাদের সাথে ভালো সম্পর্কটাও রাখতে হবে, কারণ হচ্ছে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে তারা দেখা যায় তৃতীয় কোনো একটা ব্যক্তি বা বন্ধুর সাথে খুব বেশি কাছের আপন হয়ে যায়। এক্ষেত্রে তারা তাদেরকে ব্রেইন ওয়াশ করে এক এক সময় এক একটা। আর হচ্ছে ফ্যামিলি বন্ডিংটা হচ্ছে কি এই মুহূর্তে সময়টাতে খুব বেশি জরুরি। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আপনি যদি এটা ক্লাসের বয়স ধরে বলেন যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত বাবা মাকে আসলে স্পেশাল কেয়ার নিতে হবে, সন্তান যেন মানে পথভ্রষ্ট কোনোভাবে না হতে পারে, এটা কি 9, 10, 11, 12 or কোন ক্লাস? এটা বলতে গেলে হচ্ছে আমরা ক্লাস 8 থেকে আমি মনে করি। তবে হচ্ছে এখন যে প্রেক্ষাপট বর্তমানে এসেছে সেটা হচ্ছে কি হাই স্কুল থেকে ওঠার পরে হচ্ছে কি সন্তানদের সাথে আলাদাভাবে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যখন এই টিনেজে পড়ে যায় তখন কিন্তু সন্তানরা অটোমেটিক্যালি বন্ধুত্বপূর্ণ আচরণটা
বাবা মার থেকে একটু একটু দূরে সরতে থাকে। তো উচিত হচ্ছে কি আরো একটু আগে থেকে যখন করবো, তো আগে থেকে যদি এমনিতে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে, তাহলে ওই সময়টা এই সন্তানরা সংকোচ করবে না তারা বাবা মায়ের কাছে যেতে। বাবা মায়ের যেমন একটা সমস্যা হবে না, ঠিক একই রকম ভাবে সন্তানরা তাদের বাবা মার কাছে যেতে খুব একটা দ্বিধাবোধ করবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কি বলতে গেলে হচ্ছে কি ক্লাস 6 বা 7 থেকে হচ্ছে কি বাবা মার সাথে বন্ডিংটা হচ্ছে কি একটু একটু আপার লেভেলের, হয়তো বা একদম হিসেবে ছিল, এখন হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ আচরণটা একটু অন্য লেভেলে নিয়ে যাওয়া উচিত। আস্তে আস্তে হচ্ছে কি এদের সাথে খুব কাছাকাছি যাওয়া উচিত, তাদের মনের কথা জানার চেষ্টা করা উচিত। তখন থেকে যদি এই জিনিসটা করে, তাহলে দেখা যাবে কি এই যখন তারা টিনেজে পড়বে তখন তাদের আর দ্বিধাভূত হবে না, তাদেরকে দূরত্বও বাড়বে না। আর ছোটবেলায় হচ্ছে কি আমাদের যা কিছু থাকতো সরাসরি গিয়ে বলি, কিন্তু আমরা যখন আস্তে আস্তে টিনেজে পড়ি তখন এটা কিন্তু সরাসরি বলি না, জিজ্ঞেস করার পর বা ওই রকম সিচুয়েশন পেলে তারপরে বলি। তাহলে ওই জন্য আমাকে টিনেজে পড়ার আগে আমার সন্তানকে প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত বা প্রস্তুত করে ফেলা উচিত। হুট করেও করা যাবে না, সে কারণে আমাদের আগে থেকে প্রস্তুতি নিয়ে বা প্রস্তুত করে তারপরে হচ্ছে কি ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ আচরণটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর এটা উচিত হচ্ছে এই সময় থেকে শুরু করে মোটামুটি কলেজ পর্যন্ত এটা রাখা উচিত। অন্তত কলেজটা শেষ করার পর হচ্ছে কি ইউনিভার্সিটিতে ওঠার পর হচ্ছে কি ছেলে সন্তানরা অ্যাডাল্ট হয়, তারা নিজেরা মোটামুটি বুঝতে পারে। তবে তাও কিন্তু ছেড়ে দেওয়া উচিত না, খবর রাখা উচিত সবসময়, যেটা এখন আমারও বাবা মা এখনো করে। চমৎকার আরাফাত, আমি খুবই আনন্দিত এবং গর্বিত আপনাদের সাথে আড্ডা দিতে পারছি। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আছেন, আমরা কথা বলছি দুজন উদীয়মান তরুণদের প্রতিনিধির সাথে, যারা আগামী বিশ্বকে আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবেন। এদের ভিতরে একজন হলেন আমাদের খুবই ট্যালেন্ট, একজন শাহবাজ কাদের এরাম, এবং আরেকজন সুন্দর কথা বলেন এবং প্রচন্ড ট্যালেন্ট আরাফাত হোসেন। আরাফাত, একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই। টিনেজ বয়সে এসে বাচ্চারা বাইরের বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে মিশতে শুরু করেন এবং তাদের সাথে বন্ধুত্ব হয়, এবং তাদের দেখা যাবে যে একটা ক্লাসে যদি 60 জন 100 জন থাকে, সবার সাথে কিন্তু সবার ওই রকম ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় না। কিছু 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 করে গ্রুপ গ্রুপ তৈরি হয়, যে 1 জন 2 জন 5 জনের সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়। সো বাবা মা আসলে কিভাবে একটা সন্তানকে শিক্ষা দিলে, কি শিক্ষা দিলে একটা সন্তান সঠিক বন্ধুত্ব বেছে নেবে? কারণ বন্ধু একটা বড় ক্রিটিক্যাল জিনিস, যার মাধ্যমে একটা সন্তান তার মানসিক যে চিন্তার জায়গা সেটা পরিবর্তন হবে, তার তার যে আচরণের ভিতরে পরিবর্তন হবে, নেশাগ্রস্ত হইতে পারে, সে ভালো খারাপ দুটোই কিন্তু বন্ধুদের সাথে মিশে মিশে হতে পারে। তো বাবা মা কি করলে সন্তান আসলে সঠিক বন্ধুতা পেতে পারবে, অথবা আপনার জীবনে আপনি কি কৌশল অবলম্বন করে ভালো ভালো বন্ধু খুঁজে নিয়েছিলেন? কোন কোন আচরণের কারণে, কোন কোন বৈশিষ্ট্যের কারণে কিছু কিছু আপনার সমসাময়িক আপনার ক্লাসমেটের সাথে আপনার বন্ধুত্ব হতো না? বিষয়টা যদি আপনি একটু তুলে ধরেন, তাহলে আমাদের অনেকেই উপকৃত হবে। আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে আমি সবার সাথে এমনি মিশতে পছন্দ করি। হয় বন্ধুত্বটা হয়ে যায় হচ্ছে কি বেসিক্যালি হতে ওইভাবে তেমন একটা হয় না, কথা বলতে বলতে ভালো লাগে, 1 দিন 2 দিন এরকম চলতে চলতে ভালো লেগে যায়। তো এমন সময় হচ্ছে আমি এমনও হয়েছে যে আমার এক পর্যায়ে কলেজের সময় কথা বললি, আমার কিছু একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল হচ্ছে কি বলতে গেলে আমি জানি ওরা হচ্ছে কি সবাই হচ্ছে মাদকাসক্ত এমন। এবং এটা হচ্ছে কি আমার মার সাথে ভালো বন্ধুত্ব থাকার কারণে এটা আমি আমার মাকে বলেছি। উনি কিন্তু আমাকে কখনো বলে না যে তুমি এদের সাথে মিশতে পারবে না, এরকম করে আমাকে তারা কখনো বলে নাই। তিনি কখনোই আমাকে ডিরেক্ট রেস্ট্রিক্ট করে নাই, কারণ হচ্ছে জানে হচ্ছে আমি যদি আমাকে রেস্ট্রিক্ট করে দেয় যে এটা করতে পারবে না এমন বলে, তাহলে আমি আরো বেশি করার বা ওদের প্রতি উইকনেসটা চলে আসবে। তো ওই ক্ষেত্রে উনি কি করেছেন, জাস্ট সাবধান করেছে এটা করা যাবে না। তুমি মিশতেছো ভালো কথা, তোমার ভালো লাগতেছে ওদের সাথে মিশো, ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু কথা হচ্ছে তুমি নিজেকে ওদের কারণে পরিবর্তন করবা না, নিজেকে ধরে রাখার চেষ্টা করো। বা এই জিনিসগুলোকে বারবার করে সিস্টেমে যাতে আমাকে এমন ভাবে ওরা করেছে যে আমি থাকলে ওরা এমন ভাবে করেছে যে আমি যদি 10টা মানুষের সাথে মিশি, আমি ওদের দ্বারা প্রভাবিত না হয়ে নিজের গুণাবলী দিয়ে ওদেরকে প্রভাবিত করব। এই ধরনের একটা মেন্টালিটি তারা আমাকে ক্রিয়েট করেছে। কিভাবে করেছে আমি জানি না, তবে হচ্ছে কি তারা বিভিন্ন সময় কথাবার্তা বিভিন্ন কিছুর মাধ্যমে সবকিছু ফ্র্যাঙ্কলি শেয়ার করার মাধ্যমে তারা এই কাজটা করেছে। তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে কি অনেক সময় হচ্ছে সন্তানদেরকে শুরু থেকে ছোটবেলা থেকে এই ব্যাপারে একটু হালকা ধারণা দেওয়া উচিত, কার সাথে বন্ধুত্ব করা যাবে কার সাথে করা যাবে না, কেমন মানুষ করে, এই ধরনের যদি আপনি যদি ধারণা দিতে থাকেন, তাহলে তারা অটোমেটিক্যালি একটা তাদের ব্রেনের অটোমেটিক্যালি হচ্ছে তারা ধরে নেবে যে আমার এমন এমন বন্ধু হলেই ভালো হয়। আর যদি কোনো কারণ যদি হয়েও যায়, মানে কোনো খারাপ সঙ্গ পেয়েও যায়, তাদেরকে সরাসরি না করে দিবেন, না করাটাই উচিত। তাদেরকে বোঝানো উচিত যে তাদের সাথে সম্পর্ক রাখা যায়, মানুষ এটা কোনো ম্যাটার করে না, কিন্তু হচ্ছে কি ওই সম্পর্কে ওদের যে খারাপ গুণাবলী যেগুলো আছে সেগুলো যাতে আমার মধ্যে না আসে, বরঞ্চ আমার মধ্যে যে ভালো গুণাবলী গুলো আছে যাতে ওই গুণাবলী গুলো তাদের মধ্যে নিয়ে যেতে পারি বা তাদের মধ্যে ওই প্রভাব বিস্তারটা করতে পারি, ওই লেভেলে নিয়ে যাওয়া উচিত।
তবে এক্ষেত্রে হচ্ছে কি আর ছোট বয়সে যখন ক্লাস 9-10-এ থাকে বা এই ধরনের থাকে তখন কিন্তু এই জিনিসটা তেমন একটা থাকে না। তখন আমরা বেসিক্যালি হচ্ছে বন্ধু দ্বারা প্রভাবিত হই, এক একজন দ্বারা প্রভাবিত হই, একদম নিজেকে ধরে রাখতে পারি না। এক্ষেত্রে বাবা মার একটু সচেতন থাকা উচিত যে কার সাথে মিশতেছে এই ব্যাপারে হালকা হালকা করে করে ধারণা দেওয়া উচিত যে এটা খারাপ এটা খারাপ। মানে বারবার যখন আপনি কোন এটা যখন ছোটবেলা থেকে বেসিক্যালি এটা করতে হবে, ছোটবেলা থেকে যখন আপনি তার ব্রেনের মধ্যে এটা দিবেন যে এটা খারাপ এটা খারাপ, তাহলে তার অবচেতন মন থেকে সবকিছু হচ্ছে ধরে নিবে যে এই জিনিসটা খারাপ, সে অটোমেটিক্যালি এটা থেকে দূরে সরে আসবে। আর যদি আপনি হুট করে বলেন খারাপ তখন সে কিন্তু মেনে নিবে না। সেজন্য যে কোনো কিছু করার আগে আগে থেকে প্রসেসে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে আহমেদ ফারুক ভাই বলেছেন অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ফারুক ভাই, আপনার মন সুন্দর, চিন্তা সুন্দর, আপনি নিজে সবসময় সুন্দর সুন্দর চিন্তা করেন, আপনার সে কারণেই আপনার ভালো লাগছে, এই ক্রেডিট আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আড্ডা দিচ্ছি দুজন উদীয়মান তরুণের সাথে যারা আগামী প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন। আরাফাত হাসান, এইখানে আমি আরেকটি স্পেসিফিক আপনার কাছে জানতে চাই, আপনি যদি কিছু গুণাবলীর কথা বলেন, অর্থাৎ একটা টিনেজ যে ক্লাস 6, 7, 8, 9-এ পড়ে, একটা বন্ধুর কোন কোন বিষয় দেখে সে আসলে স্পেসিফিক কি কি গুণাবলী থাকলে তার সাথে সে মিশতে পারে বলে আপনি অ্যালাউ করবেন, আর কোন কোন গুণাবলী দেখলে একটা বন্ধু সতর্ক হয়ে যাবে যে না এর সাথে আমি মিশবো বাট গভীর ভাবে মিশবো না, এ আমাকে প্রভাবিত করতে পারে, আমাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে? কিছু সিম্বল, কিছু সিমটম, কিছু গুণ যদি আরাফাত আপনি একটু তুলে ধরেন। আচ্ছা, টিনেজার বেসিক্যালি হচ্ছে তখন দেখা যায় কি মানে টিনেজার হচ্ছে কি প্রভাবিত হয়ে যায়। আমি চাইলাম মানুষের সাথে মিশলাম কিন্তু মিশে হচ্ছে ওর দ্বারা প্রভাবিত হওয়া মানে এটা হতে পারে না। টিনেজ মানে যে করে হোক ওর সাথে ওর যে অভ্যাসগুলো আছে সেগুলোর দ্বারা প্রভাবিত হবে। তো এক্ষেত্রে দেখতে হবে যে ও কার সাথে কোন কোম্পানি গুলার সাথে আছে সেটার উপর ডিপেন্ড করছে। যে ওই যে ওর যে যে মানুষগুলোর সাথে মিশতেছে কি ওই মানুষগুলো কি ওর সাথে ওর দ্বারা প্রভাবিত নাকি ও অন্য কারোর দ্বারা প্রভাবিত, এই জিনিসটা আমাদের একটু নটিস আনতে হবে। যদি দেখতেছি কি যে আমার ও যেখানে আছে ওই হচ্ছে কি ওর গ্যাং এর মধ্যে ওই লিডার, যার সাথে আমার বন্ধুত্ব করার ইচ্ছা আছে সেই লিডার বা ওর কথাটা হচ্ছে কি সবাইকে প্রায়োরিটি দিচ্ছে, তখন বুঝতে হবে হচ্ছে কি ওর মধ্যে আলাদা একটা হচ্ছে প্রভাবিত করার একটা তার মধ্যে আলাদা একটা ক্ষমতা আছে। আর এখন কথা হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কি ওর মধ্যে কোনো খারাপ অভ্যাস আছে কিনা। তবে টিনেজের ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে কি খারাপ অভ্যাস থাকলে সরাসরি এড়িয়ে চলাই উচিত। যদি কোনো একজন টিনেজার বলা হয় তখন তার ক্ষেত্রে আমি বাইরের মানুষ হিসেবে ডিরেক্টলি বলবো যে তুমি ওই ধরনের কোম্পানি গুলাকে এড়িয়ে চলে। এবং এটা কখন থেকে প্রসেসটা আরো আগে থেকে শুরু করা উচিত যে আমি বলবো যে মাদকাসক্ত হওয়া যাবে না, এটা খারাপ অভ্যাস। এটা এভাবে ওকে বারবার করে হচ্ছে কি ওর ব্রেন ওয়াশ করা, যেটা বলতে পারে যে ভালোর জন্য ব্রেন ওয়াশ করা, এমনটা করতে হবে। তারপর হচ্ছে প্রভাবিত করার ক্ষমতা আছে কিনা সেটা বুঝতে হবে। যে তারপর হচ্ছে আর সে তাদের যে অ্যাক্টিভিটিস গুলা কেমন 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 অ্যাক্টিভিটিস ওরা করছে বা কেমন কি কাজ ওরা করছে। তারপর হচ্ছে ওদের বাচন ভঙ্গি কেমন, অনেক সময় কথা বলার উপর অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু আমরা বুঝতে পারি যে মানুষটা কেমন হবে। তো এই জিনিসগুলো দেখে বোঝা উচিত যে আমি এর সাথে গভীর কোনো সম্পর্কে যাব কি যাব না। চমৎকার আরাফাত, আমি একদম আপনার এই বিষয়ে আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে ইচ্ছা করছে, সেটা হলো যে টিনেজ বয়সে আমরা দেখে থাকি যে অপোজিট জেন্ডারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, এবং আমরা এই বয়সের ছেলে মেয়েদেরকেই বখাটে হতে দেখি এবং ইভটিজিং করতে দেখি। তো পরিবার থেকে কি ধরনের শিক্ষা পেলে এই টিনেজ বয়সের সন্তানরা অপোজিট জেন্ডারকে শ্রদ্ধা করা শিখবে, ইভটিজার হবে না, রাস্তায় পাড়ায় মোড়ে কিছু হয়তো মেয়েরা গেলে হয়তো হা হা হি শিখতে বাজাবে না, এগুলো করবে না? এই যে টিনেজরা যে তাদের মানসিক বা তাদের যে শারীরিক একটা নিয়ন্ত্রণ, তাদের যে অন্য জেন্ডারের প্রতি যে একটা আকর্ষণ আছে এটা থাকবে, কিন্তু সেটাকে যে নিয়ন্ত্রিত রাখতে হবে, ভদ্রতা দেখাইতে হবে, শ্রদ্ধা করতে হবে, এটা কিভাবে আসতে পারে টিনেজের ভিতরে? বাবা মার কি করণীয়, কি করলে টিনেজরা আসলে ভালো থাকবে? বা সব সন্তান তো এরকম বখাটে হয় না, কি এমন তাদের ভিতরে থাকে যে তারা টিজিং করে না, আর কি এমন অন্যদের ভিতরে থাকে তারা টিজিং করে? আপনার কি মনে হয় এটার প্রবলেমটা কোথায় আসলে? এটা আসলে হচ্ছে প্রভাবিত হয় হচ্ছে বেসিক্যালি হচ্ছে কি পাড়ার হয়তো বা বড় ভাই বা কোনো একটা জিনিস থেকে। এটা হচ্ছে কি ইভটিজিং তো আজকে হচ্ছে না, এটা একটা চেইন ক্রিয়েট হয়ে এসেছে। তো যখন দেখলাম হচ্ছে কি আমার কোন এক বড় কেউ একজন টিনেজ হিসেবে যখন দেখলাম কি ও এটা করছে, বাহ মজার তো। এখন ওটা আমার সাথে এমন ভাবে তুলে ধরলো যে এটা তো অনেক মজার একটা জিনিস, যে ওইদিকে মেয়ে যাচ্ছে আমি একটা শীষ দিলাম বা এই ধরনের কিছু একটা করলাম, তো বেশ তো মজার তো। তারপর হলে দেখা গেল কি আচ্ছা ঠিক আছে আমি গিয়ে করি।
ঠিক আছে? তো একদিন হচ্ছে মনে করেন কোন একজন করছে হচ্ছে কি তার সিনিয়র কোন একজনের সাথে দাঁড়ানো অবস্থায় ছিল এই সময় করছে, বা সিনিয়র বলতে খুব একটা সিনিয়র না, সামান্য সিনিয়র। তো ওর সাথে প্রভাবিত হয়ে করছে। তারপর হচ্ছে কি আমি কি করলাম, এবার আমি আরো কয়েকজনকে নিয়ে গেলাম। এই যে একটা একটা অটোমেটিক্যালি এখানে আমাদের সমাজ একটা কি হয়ে গেছে, চেইন ক্রিয়েট হয়ে গেছে যে এই জিনিসটা। এটার ক্ষেত্রে বাবা মারা তো ওই চেইনটা যাতে আমার সন্তানটা ওই চেইনে যাতে না পড়ে, কোম্পানি কেমন রাখছে ওই ব্যাপারে আমাদের সন্তানদেরকে বারংবার করে সচেতন করা উচিত। তারপর তাদেরকে শ্রদ্ধা করার জন্য, এটা আসলে অপোজিট জেন্ডারের প্রতি শ্রদ্ধাটা হচ্ছে ডিপেন্ড করছে হচ্ছে কি আমার পারিবারিক শিক্ষার উপর। আমার বাবা মাদের উচিত এই ব্যাপারে সচেতন করা, বা যার যেভাবে উচিত মানে বোঝানো উচিত যে অপোজিট জেন্ডারকে শ্রদ্ধা করতে হবে। তারপর হচ্ছে যে অপোজিট জেন্ডারের প্রতি যে একটা অ্যাট্রাকশন আছে সেটা যাতে ডেসপারেট না হয়, সেক্ষেত্রে বাবা মার হচ্ছে কি বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধব বলছি সন্তানের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলা উচিত যে তুমি এটা করবা না, বা এটা এমন ভাবে করবা, যদি করো হ্যাঁ ঠিক আছে তুমি করতে পারো। যেটা হচ্ছে কি আমার মা আমার সাথে করেছিল, উনি বলেছেন হচ্ছে কি ঠিক আছে তোমার যদি কাউকে ভালো লেগে থাকে তবে এখন না, তুমি যেটা করবা হচ্ছে অনার্সে গিয়ে করো। এভাবে আমাকে ওনারা এভাবে একটা সময় বেঁধে দিয়েছে যে তুমি এখন করবা না, অনার্সে গিয়ে করবা। এভাবে যখন বেঁধেছে তখন দেখা গেছে কি এই যে আমি আস্তে করে নিজেকে আমার মার দিকে ওনার সাথে সবকিছু শেয়ার করছি, কখন কার সাথে কথা বলতেছি না বলতেছি, কে আমার সাথে কি করলো না করলো সবকিছু একের পর এক শেয়ার করে যাচ্ছি। ফলে দেখা গেছে কি আমি আর ওই পথে গেলাম না, আমি আবার রাইট ট্র্যাকে এখনো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার আরাফাত, আপনার সুন্দর এবং মঙ্গল কামনা করছি, আপনার সুন্দর জীবন কামনা করছি। ডেফিনেটলি আপনি অনেক ভালো থাকবেন। আমি এই ঠিক একই রকম প্রশ্ন নিয়ে যাচ্ছি এরামের কাছে। এরাম, আপনার কাছে আমার প্রশ্ন যে যে প্রশ্ন আমি করেছিলাম সেখান থেকে আমরা এত বিস্তারিত আলোচনা করলাম, বন্ধু সিলেকশনের ক্ষেত্রে আপনি কিভাবে সতর্কতা অবলম্বন করেছিলেন, বা কোন কোন বন্ধু আপনার বন্ধু হয়েছে, বা কোন কোন মানুষ বা কোন কোন ছাত্র আপনার সমসাময়িক আপনার সাথে হয়তো প্রাইমারি পড়েছে, হাই স্কুল পড়েছে, বাট আপনার সাথে ওভাবে বন্ধুত্ব হয়ে ওঠে নাই, কেন হয় নাই? বন্ধুত্বের ক্ষেত্রে আপনি কি করেছিলেন কি করেছিলেন না, একটু যদি আলোকপাত করেন এরাম। জি, প্রথমে বলছিলাম আমার স্কুল একটাই ছিল, প্রাইমারি স্কুল হাই স্কুল আমার ওটা একটাই ছিল। ওখানে ক্ষেত্রে ওটা যেহেতু প্রাইভেট স্কুল ছিল যার কারণে বলতে গেলে স্টুডেন্ট ছিল 30 থেকে 40 জন, যার কারণে হচ্ছে ক্লাসে সবার সাথে কিন্তু রিলেশনটা থাকে, হয়তো বা এখানে ভালো থাকে খারাপও থাকে। তো আমি তখন মূলত একটা জিনিসটাই হচ্ছে মূলত ওই বন্ধু হয়তোবা ছোটবেলাতে হয়তোবা জিনিসটা বুঝে না, বাট জিনিসটা হচ্ছে মানে বিপথে যাওয়ার বা ভালো পথে যাওয়ার একটা মানে ওই ওই সময়টা হচ্ছে মূল ইম্পর্টেন্ট সময়। ওই সময়ে আমার ক্ষেত্রে হচ্ছে যে ওখানে ভালো ছিল খারাপও ছিল, বাট আমার পারিবারিক শিক্ষাটা আর আমি কই যাচ্ছি কোথায় যাচ্ছি সেই হিসাব সেই জিনিসটা কিন্তু আমার পরিবার এনশিওর করতো যে এখন ছেলেটা কোথায় আছে। আর ওই এটা পরিচিত থাকার কারণে সবসময় আমার একটা ভয় থাকতে হতো যে আমি এখানে যাইলে অবশ্যই আমার যেহেতু আমার বাবা আমাকে চিনে, সে সেটা আমার মানে ঘরে চলে আসবে কথাটা। সে কারণে ভয়ে ভয়ে থাকতাম, যার কারণে হয়তো স্কুলের গণ্ডির বাইরে স্কুলের গণ্ডিতে সবার সাথে বন্ধুত্ব থাকতো, বাট এর বাইরে আহ, খারাপ খারাপদের সাথে কিন্তু যাওয়া হতো না। কারণ ওদের সাথে কারণ পরিবার থেকে এই জিনিসটা আমাকে এনশিওর করতো যে মানে কোথায় যাচ্ছে, যে ওই 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 যাওয়াটা তো পরিবারে মেনটেন করতো, যার কারণে আর মানে বিপথে যাওয়া হয় নাই। আর আর বাড়ির ক্ষেত্রে বলতে গেলে বাসার ক্ষেত্রে যে আমার পাড়ার ক্ষেত্রে হচ্ছে বলতে গেলে যেহেতু আমার বাবাকে মোটামুটি সবাই চিনে, যার কারণে হচ্ছে বলতে গেলে খেলাধুলার সময় খেলাধুলা করতাম সবার সাথে খেলাধুলা, কিন্তু ঠিকই কিন্তু সন্ধ্যার আগে কিন্তু আমার এনশিওর করতে যে সন্ধ্যার আগে আমাকে কি বাসায় ফিরে আসতে হবে। ওই জিনিসটা যেহেতু এনশিওর করতো যার কারণে আমার মানে বিপদে যাইতে আর মানে বিপদে যাওয়া হয় নাই। আমি মোটামুটি রাইট রাইট প্লেসে ছিলাম বলতে গেলে। হয়তোবা টিনেজে অনেক ভুল ভুল কিছু শিখছি, ভুল হয়েছে সেটা পরবর্তীতে জানতে পারছি, বাট সে কারণে হয়তো পারিবারিক একটা মানে চাপ চাপ না বলতে গেলে মানে পারিবারিক একটা শাসনের মধ্যে ছিলাম বলে কিন্তু আমি আর এই জিনিসটা আর হয়ে ওঠে নাই। আর সেটা যদি এনশিওর করা যায় পরিবার থেকে, যে ছেলে কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে সে জিনিসটা যদি এনশিওর করা যায় তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে বলে মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এরাম। আরাফাত, আপনার কাছে আমি আবারও ফিরে আসছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান
কোনো না কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক। এটা কিন্তু প্রত্যেক বাবা মাই চায় এবং ছোটবেলা থেকেই বাবা মারা স্বপ্ন দেখে। আপনারা সেই স্বপ্ন পূরণ করেছেন, আপনাদের নিজেদের জন্য করেছেন, বাবা মার জন্য করেছেন। তো আপনাদের সমসাময়িক যারা আপনাদের সাথে যারা প্রাইমারি পড়েছে, হাই স্কুল পড়েছে, যারা আপনার ক্লাসমেট, আমি শিওর যে অনেকেই আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকেই আসতে পারে নাই, অনেকে হয়তো আপনাদের থেকে আরো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো প্রশ্নটা হচ্ছে যে একটা সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বাবা মার আসলে ভূমিকা ঔদৌ আছে কিনা, যদি থাকে সেটা কিরকম ভূমিকা থাকা উচিত যেন সন্তানকে একদম প্রপার একটা লাইনে এসে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়ে মনে করছে না বা ছেলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এখন আমি একটু রিল্যাক্স করতে পারি। আরাফাত, আপনি কিভাবে দেখেন যে একটা সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে, কখন থেকে বাবা মাকে স্বপ্ন দেখতে হবে? স্বপ্ন বাবা মার প্রথমে হচ্ছে স্বপ্ন বাবা মার নিজেকে দেখতে হবে, তারপর হচ্ছে কি সব সন্তানকে স্বপ্নটা দেখাইতে হবে। আমি যেটা স্বপ্ন দেখছি সেটা হচ্ছে আমার সন্তানকে যদি না দেখে তাহলে তো আলটিমেট গোল থাকবে হচ্ছে সন্তানের যাওয়ার, যেই যাবে তাই সেই যদি ডেস্টিনেশনটা না দেখে তাহলে তো কখনো এটা সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে কি আমার সন্তানকে অ্যাচিভমেন্টের মধ্যে রাখতে হবে। তাকে সবসময় যদি আমি যেটা আগেও বলেছিলাম কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে, বিভিন্ন কিছু ক্ষেত্রে সন্তানকে কিছু গোল সেট করে দিন বা করে দিন, তাহলে কি সন্তান এটা পাওয়ার একটা তার মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগবে। এটা যখন সে বারবার করতে থাকবে তখনই হচ্ছে কি তার মধ্যে জেতার বা অর্জন করার একটা প্রবণতা আসবে। এক্ষেত্রে হচ্ছে বাবা মাদের যে ভূমিকাটা থাকে বেসিক্যালি সেটা হচ্ছে ওই সন্তানের মধ্যে যে স্বপ্নটা ললায়িত করা, ওই স্বপ্নটা সন্তানকে দেয়া যে তুমি এটা করতে পারো, এটা বিশ্বাসটা সন্তানের মধ্যে দেওয়াটাই হচ্ছে কি বাবা মায়ের মূল মূল অবদান থাকে ওই জায়গায়। তারপরে হচ্ছে বলতে গেলে আর অনেক সময় দেখা যায় কি সন্তানের নিজস্ব যখন বয়স বাড়ে তখন হচ্ছে নিজস্ব কিছু চাহিদাও আসে। যেমন একেকজন এক একটা, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু বাবা দেখা যায় কি ছেলে হতে চায় ইঞ্জিনিয়ার আর বাবা মার স্বপ্ন হচ্ছে ছেলে হোক ডাক্তার। এই ধরনেরও অনেকগুলা ক্ল্যাশের মধ্যেও পড়ে যায়, বাবা মার মধ্যে সম্পর্কের মধ্যে এই ধরনের একটা ক্ল্যাশ হয়ে যায়। এক্ষেত্রে বোঝা উচিত যে দুজনেরই এক্ষেত্রে একটা বোঝা উচিত যে আসলে হচ্ছে কি আমার পজিশন অনুসারে আমি কি পাচ্ছি না পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি স্বপ্নটা নির্বাচন করা এবং ওই ড্রিম সেট নিয়ে এগোনো। আর যদি আমার আর এক্ষেত্রে আরেকটা জিনিস প্রায়োরিটি বাবা মাদের একটা বোঝা উচিত হচ্ছে কি আমার সন্তান কি আসলে এটা পাবে কিনা, ওই হিসেবে তাকে যেতে দেওয়া উচিত। ধরা বাঁধা নিয়ম হচ্ছে বাবা মার স্বপ্ন দেখলেও তো হবে না, সন্তানের স্বপ্নটাও একটা ব্যাপার স্যাপার আছে। সন্তানের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে, বাবা মাকেও স্বপ্ন দেখতে হবে, দুজনেরই সামঞ্জস্যটা আনতে হবে। আনার পরে হচ্ছে একটা সন্তান তার সফলতার পর্যায়ে পৌঁছাতে পারবে। যদি কেউ যদি কোনো বাবা মা যদি তার সন্তানের উপর যদি এক্সপেকটেশন একটা চাপিয়ে দেয় তাহলে এক্ষেত্রে কিন্তু স্বপ্ন দেখেও কোনো লাভ নেই। আর যদি স্বপ্ন যদি বাবা মার যদি আদতে দেখার খুব যদি ইচ্ছাও থাকে তাহলে সেটা সন্তানকে ওভাবে তাকে রেডি করতে হবে, তাকে ওই স্বপ্নটা দিতে হবে। যদি ওই স্বপ্নটা যদি সে গ্রহণ করে নিতে পারে তখনই হচ্ছে কি সন্তানকে রাইট ট্র্যাকে রাখতে হবে, তাকে প্রপার গাইডেন্স দিতে হবে। তাহলে সন্তান তার এই যে লক্ষ্য বা যে স্বপ্ন সেটা পূরণের দিকে এগোতে পারবে। আর যদি সন্তান যদি বাবা মার দেশ যে যে কি জানি বলা হয় যে স্বপ্নটা ওটা যদি না নেই, তার যদি ভিন্ন কোনো যাওয়ার ইচ্ছা থাকে তবে এক্ষেত্রে বাবা মার জোর করা উচিত না। কারণ হচ্ছে কি যে যাবে তারই তো হচ্ছে কি তার ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এক্ষেত্রে দুজনের মধ্যে একটা করে রাখা উচিত, যে কনসিডারেশনের মধ্যে থাকা উচিত, এটা আমি মনে করি। তবে মূল কথা হচ্ছে প্রপার গাইডেন্স দিতে হবে বাবা মার, আর হচ্ছে স্বপ্ন যেটা বাবা মারা রেখেছে সেটা তার সন্তানকে দেখাইতে হবে। এতটুকু করতে পারলে বাবা মার দায়িত্ব থাকে, এতটুকুই আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। একটা চমৎকার প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদের ট্যাগলাইনে হয়তো আপনি দেখে থাকবেন, হ্যাপিনেস ইজ এ চয়েস। আপনি কি মনে করেন হ্যাপিনেস ইজ এ ডিপেন্ড অন মেনি আদার ফ্যাক্টর, নাকি হ্যাপিনেস আপনার চয়েস? হ্যাপিনেসটা আসলে অনেক সময় ফ্যাক্টরের উপর হচ্ছে কি মানুষের উপর ডিপেন্ড করে বিভিন্ন সময়। সে কারণে বলতে পারে হ্যাপিনেস ইজ এ চয়েস। কারণ আমি বিভিন্ন সিচুয়েশনে পড়লাম যে আমার খারাপ লাগতে পারে, খুব একটা বাজে সিচুয়েশনে আছে, তারপরে না আমি ওই জিনিসটা না করে আমার যে সমস্যা আছে সেটাকে আমি এনজয় করলাম, এনজয় করে আমি ওটাকে সমাধানের চেষ্টা করলাম। ঠিক আছে, তো ওই সমস্যাটাকে নিয়ে আমি খুশি আছি, এক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে কি হ্যাপিনেস ইজ এ চয়েস। এক্ষেত্রে হচ্ছে কি সামাজিকীকরণ বলেন বা ওই তার মানসিক যে ক্ষমতা কতটুকু বা সহ্য করার ক্ষমতা, টলারেন্স, এভরিথিং সবকিছু হচ্ছে এখানে ডিপেন্ড করছে। আর ফ্যাক্টর তো অবশ্যই হ্যাপিনেস এর ক্ষেত্রে ফ্যাক্টর থাকে অনেক সময়, অনেক ক্ষেত্রে
দেখা যায় আর কি যে বিভিন্ন রকমের সিচুয়েশনে পড়লাম, হচ্ছে আমি চাইলেও আমি নিজেকে চয়েস করে নিতে পারছি না। হ্যাঁ, তবে আমি বিশ্বাস করি হ্যাপিনেস ইজ এ চয়েস। আরাফাত, আরেকটা প্রশ্ন আমি একদম শেষের দিকে চলে গেছি, আপনাকে করতে চাই। সেটা হলো যে আমরা অনেক সময় শুনে থাকি ভালো মানুষ আগে নাকি ভালো ছাত্র আগে, ভালো মানুষ আগে নাকি ভালো চাকরি আগে, ভালো মানুষ আগে নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এটসেট্রা আগে। আপনার কাছে আসলে কোনটা আগে, কোনটা বেশি প্রয়োজনীয় বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে কি, ভালো মানুষটা তো সবসময় আগে আসবে, তাই না? আমি যদি কি জানি বলা হয় ভালো একজন ডাক্তার হলাম, ভালো একটা ইঞ্জিনিয়ার হলাম, ভালো একজন আহ, যে কোনো একটা প্রফেশনাল দক্ষ হলাম, হোয়াটএভার, যে যাই হোক না কেন, হয় আমি একজন ভালো স্টুডেন্ট, কিন্তু আমি যদি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি, ভালো যদি মানুষ না হয়, তাহলে ওই ভালোর আর কোনো গুরুত্ব থাকলো না। আমার কাছে হচ্ছে একজন আহ, সুশিক্ষিত চেয়ে মানে খারাপ মানুষের চেয়ে একজন অশিক্ষিত ভালো মন মানসিকতার মানুষই আমার কাছে প্রায়োরিটি পাবে, এটা আমি মনে করি। সে কারণে আমি বলি যে ভালো মানুষটাই সবার আগে। চমৎকার আরাফাত, সুন্দর আলোকপাত করেছেন। আমি একই প্রশ্ন করতে চাই এরামের কাছে। এরাম, আপনার কাছে শেষ প্রশ্ন হিসাবে বা শেষের দিকের প্রশ্ন হিসেবে আমি জানতে চাই, আপনার কাছে একই প্রশ্ন, ভালো মানুষ আগে নাকি অনেক কিছু, লাইক ভালো ছাত্র, ভালো টিচার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার আগে নাকি ভালো মানুষ আগে, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে অবশ্যই হয়? সব ক্ষেত্রে জি, অবশ্যই সব ক্ষেত্রে কিন্তু ভালো মানুষটাই আগে। প্রথমে ভালো মানুষ যদি না হয়, সেই হিসাবে ভালো মানুষ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো টিচারও হওয়া যাবে না। আর ডাক্তার ইঞ্জিনিয়ার তো দূরের কথা, ডাক্তার ভালো মানুষ যদি না হয় ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার ঠিক সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসুবিধা নাই। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এরাম আপনার উত্তর। থ্যাংক ইউ ভেরি মাচ। এরাম, আপনার কাছে একদম শেষ প্রশ্ন হিসেবে আমি রাখতে চাই, আমরা দেখে থাকি আমাদের সমাজে অনেক সন্তানকে বাবা মা খুব কষ্ট করে প্রতিষ্ঠিত করেন, বড় হন। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে, অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে বাবা মার সাথে যোগাযোগ রাখে না, বাবা মাকে নিগৃহ করে, বাবা মাকে অনেক ক্ষেত্রে নির্যাতন করে, অনেক ক্ষেত্রে বাবা মার খোঁজ খবর রাখে না, কোনো খরচও দেয় না। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষিত পরিবারে বাবা মাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে হয়, অথবা সন্তান রেখে আসে তার পরিবার, শ্বশুর শাশুড়ি সবকিছু মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে বাবা মার জন্য। তো আপনার কাছে প্রশ্ন, যে এই সমস্যা যে হচ্ছে আমরা দেখে থাকি বিভিন্ন পত্র পত্রিকায়, এই সমস্যার জন্য দায়ীটা আসলে কে? বাবা মা কি তার সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারে নাই, বাবা মা দায়ী? নাকি সন্তান ঠিকমতো শিক্ষা পায় নাই, সন্তান দায়ী? নাকি আমাদের সমাজ ব্যবস্থা দায়ী? আপনি কাকে দায়ী বলে মনে করেন? অবশ্যই এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এখন সেই জিনিসটা হচ্ছে, তো প্রথমে বলতে গেলে মূলত সব বাবা মাই চায় যে সন্তানকে একটা ভালো শিক্ষা দেয়া, একটা মানে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী কিন্তু সন্তানকে ভালো ভালোভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে মানে বাবাকে বাবা বাবা মা বৃদ্ধ হলে কিন্তু একটা মানে হয়তো বা আলাদা থাকতে হয় বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমি আমি মনে করি যে সেটা কিন্তু অবশ্যই তার তার ছেলে মেয়ের ফল্টের কারণে হচ্ছে। তো ছেলে মেয়ে যদি বাবা অবশ্যই শিক্ষাটা ইম্পর্টেন্ট। সে যদি সে জিনিসটাকে পজিটিভলি নিয়ে, যে বাবা মাও যে গুরুত্বপূর্ণ সে জিনিসটা যদি সে পজিটিভলি নিয়ে নিতে নিতে পারতো, শিক্ষাটা যদি সে অনুযায়ী শিক্ষাটা যদি সে অনুযায়ী সে নিতে পারতো, অবশ্যই সে তার বাবা মার সাথে অবশ্যই থাকতো এবং বন্ডিংটা সে তৈরি করতো। আমি বলতে বলতে গেলে এই বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা বা আলাদা আলাদা করে দেওয়া, ওই জিনিসটা কিন্তু শিক্ষার্থে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমি ছেলে মেয়েকে দায়ী করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এরাম, একদম শেষ প্রশ্ন হিসেবে বা শেষ কথা হিসেবে আপনি আমাদের সকলের জন্য এবং আমাদের এই যে বোকা বাবা পেজের যে আড্ডা, আজকে আপনি যে আড্ডা দিলেন, আপনার কেমন লাগলো? এবং শেষ কথা হিসাবে আপনি সকলের উদ্দেশ্যে কি বলতে চান? প্রথমে বলতে চাই সবার কাছে দুঃখিত, আমার কিন্তু একটু অসুস্থ আর গায়ে প্রচুর জ্বর, সেই হিসাবে কথা বলতে একটু সমস্যা হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। প্রথমে সবার কাছে দুঃখিত। আর আর বলতে গেলে আমরা প্রোগ্রামে এসে কিন্তু অনেক মানে অনেক আনন্দিত।
আমি প্রথম কোনো মানে এভাবে কোনো লাইভে আমার মানে ধারণাটা আমি কাউকে জানাইতে মানে বলতে পারতেছি যে কারণে। আর সবার উদ্দেশ্যে বলতে গেলে হচ্ছে পরিবারকে নিয়ে সবসময় সাথে থাকবেন, পরিবারের সাথে থেকে পা- এর পাশাপাশি দেশ ও দেশের জন্য কাজ করার চেষ্টা করবেন, ওটাই। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এরাম, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাদেরকে আলোচিত করেছেন, আলোকিত করেছেন, এবং আপনার এই সময়ের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা। আপনি অনেক ভালো থাকবেন, আমাদের এই পেজে যুক্ত থাকবেন, আমাদের এই পেজের বিভিন্ন বিষয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়, এবং আপনারা আগামী প্রজন্মের, আপনারা কর্ণধার, আগামী প্রজন্মের লিডার, আগামী প্রজন্মের আপনারা নেতা হিসেবে ডেফিনেটলি ভালো মানুষ নিজেরা হবেন এবং অন্য মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত জানাবেন। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। আমি আপনাকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। শাহবাজ আসসালামু আলাইকুম। এরাম, আপনি অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা আলোচনা করছিলাম তাদের জীবনের বোধ, তাদের জীবনের গল্প, তাদের বাবা মার গল্প। তাদের জীবন থেকে আমরা যেটা জানতে পারলাম সামারি আকারে, সেটা হলো বাবা মার অনেক ভূমিকা রয়েছে। কিভাবে একটা সন্তানকে, বাবা মার স্বপ্ন থাকে সবসময় একটা সন্তান যেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত না, ঠিক এই টিনেজদের কাছ থেকে আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই বাবা মা হিসেবে আমাদের শিক্ষণীয় কি আছে। এবং সেই গল্পগুলো আপনারা আমাদের সাথে, যারা এখন সরাসরি শুনেছেন, যারা পরে শুনবেন, আমাদের বাবা মা হিসেবে অনেক দায়িত্ব রয়েছে। বাবা মা হিসেবে কিন্তু আমাদেরকে একটা সন্তানকে সঠিক পরামর্শের মাধ্যমে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কথা আমাদের দুজন আলোচক আজকে বলেছেন, যে টিনেজ বয়সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো সন্তানের জন্য। সন্তানের সাথে আরো বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, তাদের মতামতকে প্রায়োরিটি দিয়ে, তাদের উপর খুব বেশি চাপাচাপি না করে, তাদের জীবনটাকে সুন্দর করে এগিয়ে দিতে হবে। এবং অবশ্যই তাদের প্রতিটা বিষয়ে বাবা মার খোঁজ খবর থাকতে হবে। কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি করছে, কি বই পড়ছে, কিভাবে ডিজিটাল মিডিয়া ব্যবহার করছে, বাবা মার সাথে জানাজানি করতে হবে। সন্তানের প্রতি ট্রাস্ট থাকতে হবে, সন্তানকে ট্রাস্ট ওর্দি বানাইতে হবে, সন্তানের সেই ফিলোসফি, সেই বিশ্বাসটা তৈরি করতে হবে। আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। এই আশায়, এই প্রত্যাশা রেখে বাবার এই আড্ডায় আমি জাকির আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 10টায় আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল রাতে দেখা হবে আবারও একই প্রোগ্রাম নিয়ে, একই আলোচনা নিয়ে। আপনারা যে কেউ আমাদের এই আড্ডায় যুক্ত হতে পারেন, আমাদের এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন। যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন, আমাদের অ্যাডমিন আপনাদেরকে কানেক্ট করে নেবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের একটা দর্শক আরাফাত শেষ থেকে কানেক্ট করতে পেরেছে। আমি আরাফাতের সাথে একটু কথা বলে নিয়েই শেষ করতে চাই। আরাফাত, আপনি কানেক্ট করতে পেরেছেন? আমাকে শুনতে পাচ্ছেন? একটু টেকনোলজির কারণে আমাদের আরাফাত আমাদের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, বাট আরাফাত আবারও কানেক্ট করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ আরাফাত আবারও যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আরাফাত। আমি জাস্ট আমি শেষ করে প্রায় ফেলেছিলাম, দর্শকের কাছে বিদায় নিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনাকে পেয়ে আমি আবারও রিকানেক্ট করলাম। আরাফাত, আপনার কাছে আমার শেষের দিকের যে প্রশ্ন, সেটা আমি রাখতে চাই। সেটা আমি এরামের সাথেও কথা বলেছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আরাফাত? আরাফাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আরাফাতের টেকনোলজির কারণে আরাফাত আমাকে শুনতে পাচ্ছে না, যার ফলে আমরা আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল রাত 10টায় আবার আমাদের প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে